ওয়েলকাম টু মুক্তা সিরিজ। আজকে আমি তোমাদের জন্য যে ড্রামাটা নিয়ে এসেছি এটা কয়েকদিন আগেই রিলিজ হয়েছে। এর নাম হলো জেমিনাই। তো চলো শুরু করছি। ড্রামার শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই। সে টাওয়ারের উপরে ছিল। একটি ছেলে চিৎকার করে বলছিল, ওকে আটকাও, ওকে মরতে দেয়া যাবে না। মেয়েটি বলছিল, তোমরা আমাকে অপমান করেছো, আমাকে অত্যাচার করেছো, এর ফল তোমাদের পেতে হবে। এরপরেই সে টাওয়ার থেকে ঝাঁপ দেয়। এরপর আমাদেরকে কয়েকদিন আগের সিন দেখানো হয়। এই মেয়েটার নাম সু। তার কাছে ছেলেটি আসলে সে তাকে দুলাভাই বলে ডাক দেয় আর বলে, বলো তো এই সব জিনিস তোমার আমার সাথে ভালো লাগে নাকি আপুর সাথে? এই ছেলেটি এই রাজ্যের রাজকুমার, তার নাম সিতু। সে বলে, তুমি যা চাইছো আমি তোমাকে তাই দিচ্ছি। তারপরও এই সন্দেহ থাকে। সে মেয়েটিকে কিস করতে শুরু করে। বাইরে দুজন মেয়ে একসাথে ওই প্যাভিলিয়নের দিকে আসছিল। দাসী বলছিল, ম্যাডাম, রাজকুমারকে কিছু দেওয়ার হলে দাস দাসীদেরকে বললেই দিয়ে যায়, ঠান্ডার মধ্যে আপনার যাওয়ার কি দরকার? মেয়েটি বলে, কিছু কাজ আমি নিজেই করতে চাই, তুমি এখানে দাঁড়াও। এই বলে সে ভেতরে যায়। এই মেয়েটাই সে যাকে আমরা টাওয়ার থেকে পড়ে যেতে দেখেছি। এর নাম লু ঝাও। সে সিতুর স্ত্রী এবং সে চোখে দেখে না। সিতু বলে, ঠান্ডার মধ্যে তোমার এখানে আসার কি দরকার ছিল? সে তাকে নিয়ে বসে। তখন সু ইচ্ছে করে সিতুর শরীরে হাত দিচ্ছিল। লু ঝাও জিজ্ঞেস করে, কিসের শব্দ? সিতু বলে, এমনি টেবিলে আমার হাত লেগে গিয়েছিল। লু ঝাও তার জন্য পিঠা এনেছে। সু ইচ্ছে করে তার হাতে মোম ফেলে দেয়। সিতু বলে, তুমি ঠিক আছো? সে বলে, আমি ঠিক আছি, ভুলবশত হয়তো আমার হাত মোমবাতিতে লেগে গেছে। তখনই তার বমি বমি ভাব হতে থাকলে সিতু জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? লু ঝাও তার হাত নিজের পেটে রেখে বলে, আপনি বাবা হতে চলেছেন। এরা দুজন কেউই খুশি হয় না, কিন্তু তারপরও সিতু নাটক করে বলে, খুব ভালো হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। অনেক শীত পড়েছে, বাইরে তুষার পড়ছে, চলো আমি তোমাকে ঘরে নিয়ে যাচ্ছি। যখনই তারা চলে যেতে চায়, সু সেখানে একটা ঝাড়ু ফেলে দেয়। লু ঝাও জিজ্ঞেস করে, কিসের শব্দ? তখন সিতু বলে, মাঝে মাঝেই জংলি বিড়াল এখানে আসে, সমস্যা নেই। এরপর তারা আবার যেতে থাকে। এদিকে দুজন গার্ডকে দেখানো হয় যারা রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন তারা একটা ছেলের গায়ে একটা ব্যাচ দেখতে পায়, যেটা ছিল সুনতিয়ান সেক্টের ব্যাচ। তারা দুজন তখন ভয় পেয়ে যায়। ছেলেটা তাদেরকে চলে যেতে বলে। এই ছেলেটার নাম হলো শাওরেন। এরপরে আমাদেরকে ইম্পেরিয়াল একটা অফিস দেখানো হয়, যেটা অনেকদিন ধরেই ভাঙাচোরা পড়ে আছে এবং এখানে এখন হয়তো ইলিগাল কাজই চলে। তখন সেখানে একজন লোক আসে। পেছন থেকে শাওরেন আসলে লোকটি তার সঙ্গে ফাইট করতে চায়, তবে সে শাওরেনের এক আঘাতেই মাটিতে পড়ে যায়। সেই লোক জিজ্ঞেস করে, তুমি আসলে কে? তখন শাওরেন বলে, আমি সুনতিয়ান সেক্টের একজন অফিসার, যারা মহারাজের হয়ে কাজ করে। আমাদের মহারাজের আদেশ ছাড়াও অনেক কিছু করার পারমিশন রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো, সুনতিয়ান সেক্ট মূলত মহারাজের একটি পার্সোনাল সংগঠন, যেখানকার সকল সদস্যরা অনেক বেশি দক্ষ এবং নির্মম। শাওরেন বলে, মিলিটারি নকশাটা তুমি কার কাছে নিয়ে যেতে চাইছো? লোকটা তখন সেই নকশাটা খেয়ে ফেলতে চায়। তখন শাওরেন সেটা ধরে ফেলে। এরপর বলে, আমার নামটা মনে রেখো। পরে সেটাকে মেরে ফেলে আর সেই নকশাটাকেও জ্বালিয়ে দেয়। এরপর সে এই পুরো অফিসটাকেই জ্বালিয়ে দিয়ে বাইরে চলে আসে। তার হাতে তখন ছোট্ট একটা কবুতর ছিল। এরপর সে একটা মেয়ের কাছে আসে, তাকে সে আপু বলে ডাক দেয়। এর নাম জিনু। সে সুনতিয়ান সেক্টর মাস্টার। জিনু বলে, তোমাকে কতবার বলেছি কাজের ক্ষেত্রে আমি তোমার মাস্টার। শাওরেন তাকে সরি বলে। এরপর সে তাকে কিছু রিপোর্ট দেয় আর জিনু তাকে নিজের রুমাল দেয় আর মুখটা মুছে ফেলতে বলে। শাওরেন বলে, সিতু অনেক চালাক, তেমন কোনো প্রমাণ আমি পাইনি। জিনু বলে, এখানে লেখা আছে সিতুর স্ত্রী প্রেগনেন্ট। ঠিক আছে, তাহলে কালকে তার সঙ্গে আমি দেখা করব। এদিকে বৃষ্টির শব্দে লু ঝাওয়ের ঘুম ভেঙে যায়, তাই সে দাসীকে ডাকে। তবে কারো সারা শব্দ না পেয়ে সে সামনে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পেছনে ঘুরলেই দেখা যায় সু চাকু নিয়ে দাঁড়িয়ে আছে। সেখানে ঘুমের ওষুধের সুগন্ধি জ্বালানোর কারণে লু ঝাও ঘুমিয়ে পড়ে। সু মনে মনে বলে, রাজকুমারের বাচ্চা পেটে ধরেছ, তুমি কি এটার যোগ্য? সে তাকে মারতে যেতে চায়, তখন সিতু তার হাত ধরে ফেলে। সে চাকু দিয়ে সুয়ের গালে আঘাত করে দেয়। এরপর সে তার কাছে গিয়ে বলে, তুমি ওকে অপমান করতে পারো, কিন্তু ওকে মেরে ফেলতে পারো না। কয়েকদিন পরেই ওর 18 বছরের জন্মদিন হবে। লু পরিবারের সকল সম্পত্তি ও একা পাবে। আমার এত বড় প্ল্যান তুমি নষ্ট করতে পারো না। সু বলে, আমি ওকে মারতে চাইনি, আমি শুধুমাত্র ওর বাচ্চাটাকে মেরে ফেলতে চাইছি। ও এমনিতে তোমার স্ত্রী হয়ে বসে আছে, তার উপর এখন আবার তোমার বাচ্চার মা হবে, এটা আমি সহ্য করতে পারবো না। সে কান্না করতে থাকলে সিতু বলে, আমিও চাই না অন্য কোনো মহিলা আমার বাচ্চার মা হোক, তবে
আর কয়েকটা দিন সহ্য করো। তোর ওই থাকবে না, ওর বাচ্চা কোত্থেকে আসবে? আমার একমাত্র স্ত্রী থাকবে তুমি, আর তোমার গর্ভে আমার সন্তান। এটা শুনে সু খুশি হয়ে বলে, দুলাভাই আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দাও। সিতু বলে, তাহলে আজ রাত আমাকে খুশি করো, চলো আমাদের নিজেদের বাচ্চা নেওয়ার ট্রাই করি। সে তাকে কোলে উঠিয়ে তার সৈনিককে বলে, বরাবরের মতোই আমার জায়গায় পাহারা দাও। এরপর সে চলে যায়। একটু পরে লুঝাওয়ের ঘুম ভেঙে যায়। সে বলতে থাকে, আমি এইমাত্র অনেক খারাপ একটা স্বপ্ন দেখলাম। আমি দেখলাম আমাদের বাচ্চা নেই, আমি বরফের মধ্যে পড়ে আছি, সারা গায়ে রক্ত। আমার ভীষণ ভয় লাগছে। কাল আমাকে নিয়ে একটু টেম্পলে যাবেন? আমি বাচ্চার জন্য প্রার্থনা করতাম। কিন্তু তার পাশে তো শুয়েছিল সিতুর সৈনিক। সে চুপ করেছিল। লুঝাও বলতে থাকে, আপনি কেন কথা বলছেন না? সে তাকে ধরতে চাইলে সৈনিক সরে যায়, তবে লুঝাও একটু তাকে স্পর্শ করে বুঝতে পারে এটা রাজকুমার নয়। সে তখন বলতে থাকে, আপনি কে? সে তাকে আরো ধরতে গেলে সিতু এসে তার হাত ধরে ফেলে আর বলে, একটু আগে আমি একটা কাজে গিয়েছিলাম, ঠান্ডার মধ্যে এসেছি, শরীর ঠান্ডা হয়ে গিয়েছে, তাই তোমার সঙ্গে কথা বলিনি। তুমি চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে কাল টেম্পলে যাব। পরদিন সকালে দেখা যায় একজন লোক শাওরানকে বন্দি করেছে। তখন সেখানে জিনু আসে। জিনু পেছনে হাত দিলে শাওরান হাসতে শুরু করে। লোকটা বলে, তুমি এখনো কেন হাসছো? শাওরান বলে, তুমি আমাদের সেক্ট সম্পর্কে কিছুই জানো না, আর আমার আপুকে তো একদমই জানো না। জিনু নিজের অস্ত্রটা বের করে ছুড়ে দেয়। সেটা শাওরানের বুক ভেদ করে সেই লোকের গায়ে লাগে। এরপর জিনু তার কাছে এসে বলে, সত্যি করে বলো, ওই অবৈধ অস্ত্র তোমরা কার কাছে দাও? সেই লোক বলে, রাজকুমার সিতুর সৈনিক লিং এসে ওই অস্ত্র নেয়। ও অনেক চালাক, প্রত্যেকবার আলাদা আলাদা লোক পাঠায়। জিনু এরপর তাকে মেরে ফেলে। শাওরান বলে, আপু তুমি কিভাবে আমাকে আঘাত করলে? জিনু বলে, তুমি তো বেঁচে আছো তাই না? তখনই সে ঘন্টার শব্দ শুনতে পায় আর বলে, আমাকে টেম্পলে যেতে হবে, হয়তো সিতুর বউ টেম্পলে এসেছে। এদিকে এরা টেম্পলে আসে। লুঝাও বলে, সু তুমি আমার সাথে টেম্পলে এসেছো, আমি অনেক খুশি হয়েছি। সে বলে, তোমাদের বাচ্চার জন্য আমিও প্রার্থনা করব। লুঝাও বলে, শুনেছি এই টেম্পলে মানুষ নিজের মনের ইচ্ছা লিখে টানিয়ে দেয়, এতে নাকি সেটা সত্যি হয়। সু বলে, তুমি তো চোখে দেখো না, আমি লিখে দিচ্ছি। কি লিখতে হবে বলো? সে বলে, লেখো আমার সন্তান যেন ভালোভাবে পৃথিবীতে আসে। এরপরে সু লিখে বলে, রাজকুমার দেখুন তো লেখা ঠিক আছে কিনা। সেখানে লেখা ছিল, তোর যেন ভয়ঙ্কর মৃত্যু হয়। সিতু বলে, হ্যাঁ ঠিক আছে। এরপরে সু বলে, তুমি তাহলে প্রার্থনা করো, আমি বাইরে যাচ্ছি। সিতু বলে, আমি আরো মোমবাতি নিয়ে আসছি। লুঝাও একা একা প্রার্থনা করছিল। তখন জিনু এসে বলে, তুমি কি মনে করেছো এভাবে প্রার্থনা করলেই সবকিছু ঠিক হয়ে যাবে? লুঝাও বলে, তুমি কে? সে বলে, আমি সুমতিয়ান সেক্টর লিডার জিনু। সে বলে, তুমি মহারাজের হয়ে কাজ করো, তুমি আমার স্বামীকে একদম পছন্দ করো না, তুমি এখন আমার কাছে কি জন্য এসেছো? জিনু বলে, তুমি তাহলে অতটাও বোকা নও, আমি এখানে কাজে এসেছি। আমি তোমাকে বলতে চাই, তোমার আড়ালে তারা অনেক বড় ষড়যন্ত্র করছে। 4 বছর আগে তোমার বোন আমাদের সেক্ট থেকে অন্ধ হওয়ার ওষুধ কিনেছিল। 4 বছর আগেই তোমার জ্যোতি চলে গিয়েছিল। তুমি বলো, এটা কি শুধুমাত্র কোইন্সিডেন্স? লুঝাও বলে, আমি বিশ্বাস করি না, তারা আমার প্রিয় মানুষ। জিনু বলে, প্রিয় মানুষ? আমার কথা তোমার বিশ্বাস করতে হবে না। এই অ্যামুলেটটা একজনকে নিয়ে দেখিও যে এখানে কি লেখা আছে, তাহলেই তুমি বুঝতে পারবে তোমার বোন তোমার নামে কি উইশ করেছে। লুঝাও বলে, তুমি কি চাও? সে বলে, আমি তোমার সাথে কাজ করতে চাই। সে তার হাতে একটা ওষুধ দিয়ে বলে, এটা খেলেই তোমার বিষ কেটে যাবে, তুমি আবার চোখে দেখতে পারবে, তখন তুমি নিজের চোখেই সবকিছু দেখতে পারবে। এরপর সে তার হাতে নিজের একটা টোকেন দিয়ে বলে, যখন তুমি সত্যিটা জানতে পারবে তখন তুমি এটা দিয়ে আমার খোঁজ করতে পারবে। তুমি আমার হয়ে কাজ করবে, আমি তোমার হয়ে তোমার প্রতিশোধ নেব। এই বলে সে চলে যায়। এদিকে এরা দুজন টেম্পলের বাইরে একটা ঘরে এসব করছিল। তখন বাইরে তার সৈনিক এসে বলে, সুমতিয়ান সেক্টরের লোকেরা আমাদের অস্ত্রের খোঁজ করছে। সিতু বুঝতে পারে এই কাজ করেছে জিনু। এদিকে লুঝাও বসেছিল। তার দাসী তার কাছে আসলে সে বলে, একটু দেখো তো এই অ্যামুলেটে কি লেখা আছে। দাসী সেটা পড়ে বলে, ম্যাডাম আপনি এটা কোথা থেকে এনেছেন? এটা লাল কালি দিয়ে লেখা, তার উপর অভিশাপ লেখা। এখানে লেখা আছে, তোর যেন চরম মৃত্যু হয়। এটা শুনে লুঝাওয়ের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে এরপর সেই ওষুধটা দিয়ে বলে, একটু খোঁজ করে দেখো তো এটা কিসের ওষুধ। দাসী বলে, আপনি যেহেতু প্রেগনেন্ট তাই সব ওষুধ তো খাওয়া যাবে না, আমি রাজকুমারকে বলছি। লুঝাও বলে, না, সে যাতে কোনোভাবেই এই ওষুধের ব্যাপারে না জানতে পারে, তুমি খোঁজ করবে। দাসী এরপর ওষুধ নিয়ে চলে যায়।
লুঝাও অনেক ভয় পাচ্ছিল। এদিকে দেখা যায় শাওরেন নিজেই নিজের চিকিৎসা করছে। তখন জিনু তার জন্য ওষুধ নিয়ে আসে। শাওরেন বলে, আমি ওষুধ খাই না, তিতা লাগে। সে জিনুকে ওষুধ লাগিয়ে দিতে বলে। জিনু বলে, তুমি এখনো বড় হওনি, নিজে নিজে লাগাও। এরপর সে বলে, সিতুর ব্যাপারে আমি আরো অনেক কিছু জানতে পেরেছি। এর তদন্ত করতে আমাকে আজ রাতেই বেরোতে হবে। সিতুর স্ত্রী লুঝাওকে আমি নিজের টোকেন দিয়ে এসেছি। ও সবকিছু জানার পর অবশ্যই আমার খোঁজ করবে। তুমি ওকে দেখো, তাড়াতাড়ি ওষুধ খেয়ে নাও, এটা আমার অর্ডার। শাওরেন রেগে বলে, খালি অর্ডার? তুমি এখনো আমাকে বাচ্চা মনে করো নাকি? আমি এখন বড় হয়ে গেছি। জিনু বলে, আচ্ছা আমি ফিরে এসে তোমার আঘাতে ওষুধ লাগিয়ে দেব। ওষুধ খেয়ে নাও, আমি নিজে তৈরি করেছি। এরপরে তারা দুজন প্রমিস করে। জিনু সেখান থেকে চলে যায়। সকালে দাসী লুঝাওয়ের কাছে এসে বলে, ম্যাডাম আপনি সারা রাত ধরে বসে আছেন। আমি এই ওষুধ পরীক্ষা করেছি, ডাক্তার বলেছে এটা কোনো বিষ না, এটা খেলে নাকি চোখের কোনো সমস্যা থাকলে সেটা ঠিক হয়ে যায়। লুঝাও বুঝতে পারে তার মানে জিনু সত্যি কথা বলেছে। সে তখনই ওষুধটা খায়। এরপরেই সে চোখে দেখতে পায়। প্রথমে সে সবকিছু দেখতে থাকে, পরে সে নিজের চোখে সেই অ্যামুলেটটা দেখতে পায়। এদিকে সু সিতুকে বলে, কি হয়েছে আপনার, মন খারাপ কেন? তখন সে বলে, সুনতিয়ান সেক্টর লিডার জিনু অনেক বেশি ঝামেলা করছে। কাল নাকি ও আমার বিরুদ্ধে বেশ প্রমাণ পেয়েছে, আর সেটা নিয়ে মহারাজের কাছে রওনা হয়েছে। সু বলে, তাহলে এখন উপায়? সে বলে, আরে এত চিন্তা করো না, এতক্ষণে হয়তো আমার লোকেরা জিনুকে মেরে ফেলেছে। সুনতিয়ান সেক্টর লিডারই যদি বেঁচে না থাকে তাহলে ওই সেক্ট কিচ্ছু না। সু বলে, আমি জানতাম আপনি অনেক ক্ষমতাবান। আপনার মনে কার জায়গা বেশি, আমার নাকি লুঝাওয়ের? সিতু বলে, সেটা তো তুমিই ভালো জানো। ওর 18তম জন্মদিনের পর লু পরিবারের সকল সম্পত্তি পাওয়ার পর আমি ওকে তোমার হাতে দিয়ে দেব। তুমি ওর সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারো। সু বলে, আমি ওর পেট কেটে বাচ্চাটা বের করে ফেলবো। কিন্তু ও তো অন্ধ, দেখতেই পারবে না ওর বাচ্চা কেমন। সিতু বলে, ও অন্ধ কিভাবে হয়েছে তা তো সবচেয়ে ভালো তুমি জানো। সু বলে, আমি ওকে অনেক ঘৃণা করি। আমি আর আপনি একজন আরেকজনকে ভালোবাসি, অথচ ও ওর পরিবারের ক্ষমতা দিয়ে আপনার স্ত্রী হয়ে বসে আছে, আর আমাকে ইঁদুরের মতো লুকিয়ে লুকিয়ে আপনার সঙ্গে থাকতে হয়। আমার ইচ্ছে করে ওকে আমি কেটে টুকরো টুকরো করে ফেলি। সিতু বলে, সু তোমার এই রূপটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তুমি লুঝাওয়ার মতো একদম নও, শান্ত আর বোরিং। এরপরে তারা আবার কিস করতে শুরু করে। তখন দেখা যায় বাইরে দাঁড়িয়ে লুঝাও এই সব কিছু দেখছে। হঠাৎ করেই সিতু থেমে যায় আর বলে, মনে হলো কেউ আমাদেরকে দেখছে। সু বলে, এখানে কে আসবে? কিন্তু সিতু বাইরে বেরিয়ে যায়। এদিকে লুঝাও নিজের ঘরে চলে এসেছে। সে তার দাসীকে ধরে কান্না শুরু করে। এরপর বলে, রাজকুমার আমার সব সম্পত্তি নিয়ে তারপর আমাকে মেরে ফেলতে চায়। তুমি এখনই ম্যাজিস্ট্রেট অফিসে যাও, গিয়ে তাদেরকে সবকিছু জানাও। আমি আমার বাবার কাছে যাচ্ছি। তারা বেরিয়ে যেতেই সেখানে সিতু আসে এবং ঘরে কাউকে না দেখে সে বুঝতে পারে লুঝাওই তাকে দেখেছে। লুঝাও যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন শাওরেন রাস্তার উপর দিয়ে একটা কফিন নিয়ে যাচ্ছিল। আশেপাশে মানুষজন বলছিল সুনতিয়ান সেক্টর লিডার জিনু মারা গেছে। লুঝাও বুঝতে পারে যে তাকে সাহায্য করেছে সে মারা গেছে এবং তাকে মেরেছে সিতু। এরপরে সে তার বাবা আর আন্টির কাছে আসে। তার বাবা আর আন্টি যখন দেখতে পায় সে চোখে দেখছে তখন তারা অবাক হয়ে যায়। লুঝাও এরপরে তাদেরকে সবকিছু খুলে বলে। তার বাবা বলে, এই রাজকুমার অতিরিক্ত করে ফেলেছে। সুয়ের মা বলে, তুমি চিন্তা করো না, যদি সু অন্যায় করে থাকে তাহলে তোমার বাবা তাকে শাস্তি দেবে। এর মধ্যেই এরা চলে আসে। সিতু বলে, তার মানে তুমি এখন চোখে দেখতে পাও? লুঝাওয়ের বাবা সুকে একটা থাপ্পড় মারে আর বলে, একটা অন্ধ মানুষকে দেখে রাখতে পারলি না? এই কথা শুনে লুঝাও একদম অবাক হয়ে যায়। এরা দুজন সিতুর কাছে ক্ষমা চাইতে থাকে। সিতু বলে, দেখো তোমার জন্মদিনের পর তুমি তোমার সকল সম্পত্তি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে শান্তি মতো ডিভোর্স দিয়ে দেব। লুঝাও বলে, জীবনেও না। সিতু বলে, তাহলে তো তুমি আমাকে বাধ্য করবে। এরপরে সিতু লুঝাওয়ের দাসীকে নিয়ে আসে। সিতু বলে, তুমি ওকে পাঠিয়েছিলে ম্যাজিস্ট্রেট অফিসে আমার নামে নালিশ করতে? তুমি জানো না ম্যাজিস্ট্রেট অফিস কার হয়ে কাজ করে? দাসী বলে, ম্যাডাম আপনি আমার জন্য চিন্তা করবেন না, ওই সম্পত্তি আপনার নানা নানি আপনার জন্য রেখে গেছে, সেগুলো কোনো খারাপ মানুষের হাতে দেবেন না। এই বলেই সে নিজেই তলোয়ারের উপর ঝাঁপ দেয়। দাসী সেখানেই মারা যায়। তখন সু বলে ওঠে, মা দেখো বাবা আমাকে কত জোরে চড় মেরেছে। তার মা বলে, মেয়ের উপর রাগ দেখানোর কি আছে? লুঝাও বুঝতে পারে তার মানে তার আন্টি মানে তার খালার সাথে তার বাবার অনেক বছর ধরে সম্পর্ক রয়েছে।
আর সু তাদের দুজনের মেয়ে। এরপরে জেলখানায় সু জিজ্ঞেস করে, তোমার চোখ কি করে ভালো হলো সেটা আগে বলো। সে তাকে একটা থাপ্পড় দেয়। সিতু বলে, তুমি এত কষ্ট কেন করছো? তুমি লু পরিবারের কাছে একটা চিঠি লিখে দাও, আমি তোমাকে ছেড়ে দেব। লুঝাও বলে, আমি মরে গেলেও না। সু বলে, তাহলে তোকে মেরেই ফেলি। সিতু বাধা দিয়ে বলে, তুমি প্রেগনেন্ট, ওই বাচ্চাটা তো কোনো দোষ করেনি, কেন তুমি তাকে কষ্ট দিচ্ছ? তুমি চিঠিটা লিখে দাও, তারপর তুমি আর তোমার বাচ্চা শান্তিতে থাকতে পারবে। তারা তার হাত খুলে দেয়। লুঝাও চিঠি লিখতে এসে সেই ব্রাশ দিয়ে সিতুকে আঘাত করতে চায়। সিতু রাগে তাকে একটা লাথি মারে। লুঝাও দূরে গিয়ে পড়ে, সাথে সাথেই তার পোশাক রক্তে ভেসে যায়। সিতু চিৎকার করে বলে, ডাক্তার ডেকে আনো। সে মনে মনে বলে, বাচ্চার যদি কিছু হয় তাহলে আমি ওকে ভয় দেখাবো কি দিয়ে? লুঝাও বলে, তোমার মতো রাক্ষসের বাচ্চার মা হতে চাই না আমি। সিতু বলে, তার মানে তুমি ইচ্ছে করে আমাকে রাগিয়েছো? লুঝাও ব্যথায় চিৎকার করছিল। এরপরে তার জন্মদিনের দিন দেখানো হয়। লুঝাও মেকআপ করছিল। সু বলে, তুমি যে মেকআপ দিয়েছো সেটা ভালো দেখাচ্ছে না। সে তখন তার দুই গালে দুইটা চড় দিয়ে বলে, এবার রং ভেসে উঠেছে। তুমি কিছু বলছো না কেন? ও, আমি তো ভুলেই গেছি, তোমাকে তো এইমাত্র বোবা থাকার ওষুধ দেওয়া হয়েছে, তুমি তো আর কথাই বলতে পারবে না, তাই আজ অনুষ্ঠানে তুমি ভদ্র হয়ে থেকো। এদিকে শাওরেন জিনুকে এক তান্ত্রিকের কাছে এনেছে। সে মনে মনে বলে, তুমি আর আমি আপন ভাই বোন নই, তাই তোমাকে ভালোবাসা কোনো অন্যায় নয়। সারা জীবন তুমি আমাকে বাঁচিয়েছো, এইবার আমি তোমাকে বাঁচাবো। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার এক ফোঁটা রক্তের দাম তাদেরকে 1000 বার দিতে হবে। তখন তান্ত্রিক বলে, আমি ফর্মেশন শুরু করতে যাচ্ছি। এই ফর্মেশনে আপনার রক্ত প্রয়োজন, এতে আমি আপনার বোনের আত্মাকে ফিরিয়ে আনার চেষ্টা করব। ফর্মেশনে কোনো গোলমাল হলে আপনার জীবন চলে যেতে পারে, তাই আপনি ভালোভাবে প্রস্তুত হয়ে নিন। শাওরেন বলে, ওকে বাঁচাতে আমি মরতেও রাজি আছি। অন্যদিকে লুঝাওয়ের জন্মদিন উপলক্ষে অনেক মন্ত্রীরা এসেছে। একটু পর সেখানেই লুঝাও আর সু আসে। ড্রিঙ্ক করার সময় লুঝাও তাদের কাছে গিয়ে বলে, রাজকুমার সিতু বিদ্রোহ করতে চাইছে, সে অনেকভাবে অস্ত্র জমা করছে, এখন সে আমাকে মেরে আমার পরিবারের সম্পত্তি লুট করতে চাইছে, দয়া করে আজ আমাকে বাঁচান আর ওনার নামে মহারাজের কাছে নালিশ করুন। তবে কেউ কোনো কথা না বললে লুঝাও সিতুর দিকে তাকালে সিতু বলে, আরো বলো বলো। অন্যদিকে শাওরেন নিজের হাত কেটে রক্ত দিয়ে ফর্মেশন শুরু করে দেয়। এদিকে লুঝাও বলতে থাকে, রাজকুমার বিদ্রোহ করতে চাইছে, আপনারা কি অন্ধ? আপনারা কিছু বলবেন না? সু বলে, তুমি ভেবেছো তোমার জন্মদিন উপলক্ষে যে কেউ লোকজন চলে আসবে? এখানে শুধুমাত্র রাজকুমারের অনুগত যারা আছে তারাই এসেছে। সিতু বলে, তুমি আসলেই অনেক বেয়াদব। সে তার বুকে একটা চাকু ঢুকিয়ে দিয়ে বলে তোমাকে একটা শিক্ষা দিচ্ছি। লুজাও বলে, তুমি জানো আমার 18 বছর পূর্ণ হলে লু পরিবারের সকল সম্পত্তি আমার নামে চলে আসবে, কিন্তু তুমি এটা জানো না 18 বছর হওয়ার আগে যদি আমি মারা যাই তাহলে সব সম্পত্তি রাজকোষাগারে চলে যাবে। এই বলে সে সিতুর মুখে থুতু দিয়ে দৌড় দেয়। এদিকে সোল ফিরিয়ে আনার ফরমেশন স্টার্ট হয়ে গেছে। এরপর আমাদেরকে একদম ড্রামার প্রথম সিনটা দেখানো হয়, যখন লুঝাও টাওয়ার থেকে ঝাঁপ দেয়। সে বলছিল, তোমরা আমাকে মিথ্যা বলেছো, মরে যাওয়ার অভিশাপ দিয়েছো। এই জীবনে কিছু না করতে পারলেও এর পরের জীবনে আমি তোমাদের প্রতিশোধ নেব। তোমাদের গায়ের চামড়া তুলে ফেলবো আর হাড় মাটির সাথে মিশিয়ে ফেলবো। তখন তার হাতে জিনুর ব্যাগ ছিল। এদিকে ফরমেশনের মোমবাতি নিভে যায়। তান্ত্রিক বলে ফরমেশন ভেঙে গেছে। দেখা যায় সকল তেলিসমান উড়ে অন্যদিকে চলে যাচ্ছিল। শাওরেন তান্ত্রিকের হাতে আঘাত করে বলে, আমাকে বুঝিয়ে বলুন। তান্ত্রিক বলে, যে সময় আমরা তার আত্মাকে ডাকছিলাম ওই সময় অন্য কেউ নিজের জীবন স্যাক্রিফাইস করে তার আত্মাকে ডেকেছে, যার ফলে তার আত্মা ওই বডির ভিতর চলে গেছে আর হয়তো এখন তার আগের স্মৃতিও থাকবে না। তখন দেখা যায় চাঁদ লাল হয়ে গেছে। লুঝাওয়ের মাথার নিচ থেকে রক্ত ধীরে ধীরে কমে যাচ্ছে। শাওরেন বলে, অন্য কারো বডিতে আছে, তার স্মৃতিও নেই, তাহলে আমি তাকে কি করে খুঁজবো? তান্ত্রিক বলে, যেহেতু তার আত্মা স্যাক্রিফাইসের কারণে গেছে, যার বডিতে গেছে তার কাঁধে একটা ফুলের ছবি ভেসে উঠবে। লুঝাওয়ের বডিতে আমরা সেই ফুলের ছবি দেখতে পাই। শাওরেন জিনুর কাছে গিয়ে বলে, তুমি চিন্তা করো না, আমি অবশ্যই তোমাকে খুঁজে বের করব। পরদিন সকালে শাওরেনের কাছে তার সৈনিক এসে বলে, আপনি এভাবে না খেয়ে থাকলে প্রতিশোধ নেবেন কি করে? আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। গতকাল রাজকুমার সিতুর স্ত্রী হঠাৎ টাওয়ার থেকে ঝাঁপ দেয়। তার অবস্থা খুবই খারাপ ছিল। বাড়ির সবাই তার ফিউনারেলের আয়োজন করে ফেলেছিল, কিন্তু এরপর নাকি দেখতে পায় উনি বেঁচে আছে।
এই কথা শুনে শাওরানের সন্দেহ হয়, কারণ তান্ত্রিক তাকে বলেছিল আমরা যখন তার আত্মাকে ডাকছিলাম তখন আরো একজন তার আত্মাকে ডেকেছিল, এবং জিনু তাকে বলেছিল আমি রাজকুমার স্ত্রীর হাতে আমার নিজের জেদ দিয়ে এসেছি। এদিকে সু যখন জানতে পারে লুঝাও এখনো বেঁচে আছে, তার তো মাথাই ঘুরে যায়। সে বলে যাই হোক, রাজকুমারের প্ল্যান নষ্ট হয়নি, তবে ওকে যে আমি আর সহ্য করতে পারছি না। তুমি বলো তো, এত উপর থেকে পড়ে গেলে তার ভেতরে তো অনেক ক্ষতি হবে, তাই না? অর্থাৎ সে দাসীকে লুঝাওয়ের ক্ষতি করতে বলছে। এদিকে জিনু বলতে থাকে আমি কে? তখন সে সামনে লুঝাওকে দেখে বলে তুমি কে? লুঝাও বলে আমি লুঝাও, আমি তোমার আত্মাকে ডেকেছি আমার হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য। আজ থেকে আমি তুমি, আমার প্রতিশোধ নেওয়ার পর তোমার নিজের সকল স্মৃতি ফিরে আসবে। তখন সে জেগে ওঠে আর দাসীকে চাকু হাতে দেখে ধরে ফেলে, সাথে সাথেই সে তাকে মেরে ফেলে। আড়াল থেকে শাওরান এটা দেখতে পায়, আর সে জানে এইভাবে একমাত্র জিনু কাজ করে, তাই সে বুঝে যায় হয়তো এটা জিনু। এর মধ্যেই সেখানে সু আসে আর বলে চেহারা নষ্ট করতে এত সময় লাগে। তখন সে দাসীকে সেখানে পড়ে থাকতে দেখে চিৎকার করতে শুরু করে। লুঝাও বলে এত শব্দ করো না, মাথা ধরে। তখন তার চেহারা দেখে লুঝাওয়ের স্মৃতি তার মনে পড়ে যায় যে এটাই সেই মেয়ে যে লুঝাওকে এত কষ্ট দিয়েছে। সে বলে ও তুমি এসেছো, তোমার বুঝি দাসীর জন্য খারাপ লাগছে? তাহলে আসো, তোমাকেও আমি তার কাছে পাঠিয়ে দিই। সে চাকু নিয়ে তার পেছনে যায়। সু বলে তুমি লুঝাও নও, তুমি কে? সে বলে আমি জাহান্নাম থেকে এসেছি। এখন থেকে আমি তোমার দুঃস্বপ্ন হয়ে প্রতি রাতে তোমাকে কষ্ট দেব। সু উঠেই চেয়ার দিয়ে তাকে আঘাত করে। তখন সিতু সেখানে আসে। সে সুকে ধরে আর বলে তুমি এসব কি করছো? সু বলে ও আমাদের দাসীকে মেরে ফেলেছে, এটা লুঝাও নয়। লুঝাও বলে এটা কি ধরনের কথা? এমনিতেই আমার কিছু মনে পড়ছে না। সিতু তার কাছে গেলে সে বলে তোমার কিছু মনে পড়ছে না মানে? লুঝাও বলে আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, আমার কিছুই মনে পড়ছে না, আমার শুধু মনে আছে আপনি আমার স্বামী। সিতু বলে তাহলে এই বডি? লুঝাও বলে আমি যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম ছায়ার মতো কেউ এখান থেকে বেরিয়ে গেল। সু বলতে থাকে এইসব ওর বানানো কথা। তখন সে দেখতে পায় লুঝাও তার দিকে তাকিয়ে হাসছে। সে তখন তাকে মারতে যায়। সিতু তাকে ধরে সেই বডির কাছে আনে আর আঘাত দেখে বলে এটা কোনো ট্রেনিং নেওয়া একটা অ্যাসাসিনের কাজ, আর তুমি বলছো লুঝাও করেছে। সু বলে কোথায় সেই অ্যাসাসিন? লুঝাও তখন হাত দিয়ে শাওরানের দিকে একটা কিছু ছুড়ে দেয়। শব্দ পেয়ে সিতু বাইরে যেতে চাইলে লুঝাও দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে আর বলে আমার অনেক ভয় করছে। সে বলে ভয় পেও না, আমি আসছি। সে চলে যাওয়ার সাথে সাথেই লুঝাও হাসতে শুরু করে। তাকে দেখে সু চিৎকার করতে করতে পালিয়ে যায়। এরপর লুঝাও সামনের দরজা বন্ধ করে দিয়ে বলে এসেই যখন পড়েছো তাহলে ভেতরে আসো। তখনই শাওরান তার উপর অ্যাটাক করে, ঠিক যেভাবে সে জিনুর উপর অ্যাটাক করতো। লুঝাও ঠিক সেম ভাবে ডিফেন্স করতে থাকে। শাওরান তার কাঁধে ফুলের ছবিও দেখতে পায় এবং সে শিওর হয়ে যায় যে এটাই জিনু। লুঝাও জিজ্ঞেস করে তুমি কে? তখন সে বলে আমি তোমার বন্ধু, শত্রু না। তোমার কাছে যে ব্যাসটা রয়েছে এটা আমাদের লিডার তোমাকে দিয়েছিল, তাই তোমার দেখাশোনা করা আমার দায়িত্ব। তাছাড়া তোমার আর আমার শত্রু একই। লুঝাও বলে সিতু? সে বলে ও রাজ্যের অনেক খারাপ কাজের সঙ্গে জড়িত, ওর উপরে আমরা ইনভেস্টিগেশন করছি। তুমি যদি নিজের জীবন বিপদে না ফেলতে চাও তাহলে আমি এখান থেকে পালাতে তোমাকে সাহায্য করতে পারি। লুঝাও বলে না, আমি এখান থেকে যাব না, ওরা যা করেছে ওদের শাস্তি না দিয়েই আমি যাব না। শাওরান বলে শত্রু শত্রু, লুঝাও বলে বন্ধু। এরপরে তারা সেই আগের মতোই প্রমিস করে। শাওরান বলে আজ থেকে আমাদের পার্টনারশিপ শুরু, এখন থেকে আমি তোমার তলোয়ার। সে চলে যেতে চাইলে লুঝাও তার নাম জিজ্ঞেস করে। তখন সে তার নাম বলে শাওরান। লুঝাও মনে মনে ভাবে আমার গায়ের এই চিহ্নটার মানে কি? আমার আত্মা বদল হয়েছিল এই জন্য? একমাত্র এই প্রতিশোধ কমপ্লিট করতে পারলেই আমি হয়তো আমার আসল মেমোরি ফিরে পাবো। রাতের বেলা সু ভয় পেয়ে বসেছিল। তখন চারদিকের বিভিন্ন শব্দে তার আরো ভয় লাগতে থাকে। হঠাৎ করেই সে সামনে লুঝাওকে দেখতে পায়। এরপরেই সে চিৎকার দিয়ে বাইরে চলে যায়। লুঝাও বলতে থাকে ওকে আমি একটু শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু ও তো ভীষণ ভীতু। সু দৌড়ে সিতুর কাছে আসে আর বলে রাজকুমার, লুঝাও ভূত হয়ে ফিরে এসেছে, ও আমাদেরকে মেরে ফেলবে। আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই, যা আছে আমরা তাতেই খুশি। চলুন আমরা এখান থেকে চলে যাই, আমাদের লু পরিবারের জিনিস লাগবে না। সিতু তাকে শান্ত করে। সে বলে লু পরিবারের সকল সম্পত্তির মূল্য বিলিয়নের বেশি,
একবার আমার হাতে সেটা পেলেই তারপর আমরা লুঝাওকে মেরে ফেলবো। সু বলে, আমি জানি, তবে আমি মিথ্যা কথা বলছি না। ও মার্শাল আর্ট জানে, ও আমার দাসীকে মেরেছে। আপনি অবশ্যই ওর থেকে সাবধানে থাকবেন। সিতু বলে, ও মার্শাল আর্ট জানে? তাহলে তো আমার ওকে পরীক্ষা করতে হয়। এদিকে শাওরেন তার সৈনিককে বলে, আমার বিশ্বাস বর্তমান রাজকুমার স্ত্রীর বডিতে জিনু রয়েছে। সৈনিক বলে, তাহলে তাকে নিয়ে আসুন। শাওরেন বলে, তার স্মৃতি নেই, তবে আমি হাল ছাড়বো না। আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। এরপর দেখা যায় সিতু লুঝাওকে তার বাবার বাড়িতে নিয়ে এসেছে। লুঝাও বলে, এরা কারা? তারা বলে, তুমি সত্যি আমাদেরকে চিনতে পারছো না? সে বলে, দুর্ঘটনার পর থেকে স্বামীকে ছাড়া আমি আর কাউকেই চিনি না। সিতু বলে, এজন্যই আমি তোমাকে তোমার বাবার বাড়িতে নিয়ে এসেছি। সবাইকে দেখলে হয়তো তোমার কিছু মনে পড়তে পারে। এটা তোমার বাবা, এটা তোমার খালা, আর এটা তোমার খালাতো বোন। লুঝাও বলে, ও এটা আমার বাবা আর খালা। আমি ভাবলাম তারা এত কাছাকাছি বসে আছে, হয়তো স্বামী স্ত্রী। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, আমার সারনেম লু, বাবার সারনেম লিউ, এটা কিভাবে সম্ভব? সিতু বলে, আসলে তোমার মায়ের সারনেম লু, তোমার বাবা তোমার মাকে বিয়ে করেছে। লুঝাও বলে, ও তার মানে আমার বাবা ঘর জামাই। এরপরে তারা খাবার খেতে বসে। খাবার পরিবেশন করা হলে দেখা যায় প্রত্যেকটা পদেই ছিল বান মাছ। সিতু তাকে খেতে দেয়। এরপর সে মনে করে সু তাকে বলেছে লুঝাওয়ের মা পানিতে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছে। যখন তার বডি আনা হয় তখন দেখা যায় তার সম্পূর্ণ বডিতে বান মাছ জড়িয়ে আছে। এরপর থেকেই লুঝাও বান মাছ দেখলে বমি করতে শুরু করে, অস্থির হয়ে যায়। সে কোনোভাবেই নাটক চালিয়ে যেতে পারবে না। কিন্তু বর্তমানে লুঝাও সেটা খেতে শুরু করে। এতে তারা ভীষণ অবাক হয়ে যায়। অন্যদিকে সিতু একজন অ্যাসাসিন ভাড়া করে এনেছিল, তবে তাকে অজ্ঞান করে শাওরেন তার জায়গা নিয়ে নেয়। সে ভেতরে এসে বলে, লিউ পরিবার, আজ আমি তোমাদেরকে শেষ করে ফেলবো। সিতু ইশারা দিয়ে শাওরেনের উপর আক্রমণ করতে বলে। শাওরেন সিতুর উপর আঘাত করতে নিলে লুঝাও সামনে এসে পড়ে। তার বুকে আঘাত লাগে। শাওরেন পালিয়ে যায়। লুঝাও নিজেই নিজের বুকে চাপ দিচ্ছিল। সিতু বলে, আমার জন্য তুমি এটা কেন করলে? লুঝাও বলে, আপনি বেঁচে থাকলে আমার আর কিচ্ছু লাগবে না। সিতু তাকে কোলে নিয়ে আসতে থাকে আর চিৎকার করে ডাক্তার ডাকতে বলে। ভেতরে এসে সে আঘাত দেখতে চাইলে লুঝাও তার হাত ধরে আর বলে, রাজকুমার, আমি শুনেছি আমার নানা জিন শহরের সবচেয়ে ধনী ব্যক্তি, তার সকল সম্পত্তি নাকি আমি পাবো। আমি যদি আজ মারা যাই তাহলে আমার সব সম্পত্তি রাজকোষাগারে চলে যাবে। এটা আমি দেখতে পারবো না, তাই আমি আমার নানা বাড়িতে একটা চিঠি লিখে দিয়েছি। তারা এসে সবকিছু আমাকে বুঝিয়ে দেবে। তখনই সুয়ের মা ডাক্তার ডেকে আনে। সিতু বলে, যদি আমার স্ত্রীর কিছু হয় তোমাকেও আমি আমার স্ত্রীর সঙ্গে পাঠিয়ে দেব। এরপর তারা বাইরে চলে যায়। ডাক্তার তাকে ধরতে চাইলেই লুঝাও তার হাত সরিয়ে দেয়। ডাক্তার তাকে সম্মান জানিয়ে বলে, আমি সুনতিয়ান সেক্টর, আমার নাম ইয়াও, আপনি কি ঠিক আছেন? লুঝাও একটা থলি বের করে বলে, মুরগির রক্ত, আমার কি হয়েছে? তোমাদের শাওরেন মাস্টারের উপর আমার পুরো ভরসা আছে। তখন শাওরেন এসে বলে, আমার উপর এত ভরসা? চিন্তা করবে না, আমি তোমাকে হারতে দেব না। তখন তারা কল্পনা করে শাওরেন গত রাতে লুঝাওয়ের কাছে গিয়ে বলে, তোমার হাজবেন্ড তোমাকে তোমার বাবার বাড়িতে নিয়ে যাবে, হয়তো সেখানে সত্যি তোমার স্মৃতি চলে গেছে কিনা সেটা পরীক্ষা করবে। আর সিক্রেট একটা অ্যাসাসিন ভাড়া করেছে, সেই অ্যাসাসিনের জায়গা আমি নিতে রাজি আছি। এভাবেই মূলত তারা কাজ করেছে। এদিকে সু কান্না করছিল, তার মা তাকে সান্ত্বনা দিচ্ছিল। তখন সে বলে, আমি মিথ্যা কথা বলছি না, ও সত্যিই নাটক করছে। তার মা বলে, ঠিক আছে, আমি কাল ওকে পরীক্ষা করব। এদিকে সিতু সেই চিঠিটাকে সুন্দর করে প্যাকেট করে। তার সৈনিক আসলে সে লুঝাওয়ের কথা জিজ্ঞেস করে। তখন সৈনিক বলে, ডাক্তার বলল ভালোই আছে, তবে সেই চাকু যদি আর 1 ইঞ্চি এদিক ওদিক হতো তাহলেই সে মারা যেত। সিতু বলে, ও আমার জন্য নিজে মরতে রাজি আছে, আমার মনে হয় না ও নাটক করছে। এই চিঠি জিন শহরে পাঠানোর ব্যবস্থা করো, ওর মামা অবশ্যই কনফার্ম করার জন্য আসবে। সেই পর্যন্ত লুঝাওয়ের যেন একটা আঁচড়ও না লাগে। পরদিন এক সেবক লুঝাওকে ডেকে আনে রাজকুমার ডেকেছে বলে। তবে লুঝাও সেখানে গেলে দেখতে পায় তার আন্টি 2জন দাসী দিয়ে বাড়ির আরেকজন দাসীকে শাস্তি দিচ্ছিল। এটা ছিল সেই ন্যানি যে লুঝাওকে অনেক ভালোবাসতো। আন্টি বলে, এই দাসী আমার জিনিস চুরি করেছে, তাই ওকে মেরে ফেলছি। লুঝাও বলে, এই এলাকা রাজকুমারের আন্ডারের, এখানে খুন খারাপি করা ঠিক হবে না। আন্টি বলে, কেন, তুমি কি তাকে চিনতে পেরেছো নাকি?
তুমি যদি স্বীকার করো তুমি তাকে চিনেছো, তাহলে আমি তাকে ছেড়ে দেবো, কিন্তু যদি তুমি স্বীকার না করো তাহলে আমি তাকে মেরে ফেলবো। এরপর সে তার কাছে এসে বলে, তুমি রাজকুমারকে বোকা বানাতে পারো, আমাকে নয়। লুজাও বলে, তোমার সাহস কি করে হলো আমাকে পরীক্ষা করার। এরপরেই সে ওই দাসীদেরকে ধরে নিজের দুটো হেয়ার পিন বের করে সাথে সাথেই দুজনকে মেরে ফেলে। এরপর সে তার আন্টিকে ধরে বলে, যান, এবার আপনিও জাহান্নামে যান। সে তাকে পানিতে চুবিয়ে রাখে যতক্ষণ না সে মারা যায়। এরপরে সে ওই ন্যানিকে নিয়ে যেতে চাইলে শাওরেন এসে বলে, বাড়িতে এতগুলো বডি, এর জবাব তুমি কিভাবে দেবে? লুঝাও বলে, আমি কিছু একটা ব্যবস্থা করব। শাওরেন বলে, তুমি সবকিছু আমার হাতে ছেড়ে দাও, তুমি চিন্তা করো না, তোমার আমি কিচ্ছু হতে দেব না। এদিকে সু সিতুকে ডেকে নিয়ে আসছিল, তখন হঠাৎ সে পানিতে তার মায়ের বডি দেখতে পায়। এরপরে সে চিৎকার করে কাঁদছিল। একটু পর সেখানে লুঝাও আসে। সে বলে, আন্টির কি হয়েছে? সিতু বলে, তার বডি পানিতে পাওয়া গেছে, মোটামুটি 1 ঘন্টা আগে সে মারা গেছে। সু এসে তাকে মারতে থাকে। সিতু তাকে সরালে লুঝাও বলে, তোমার মা মারা গেছে, তাতে তুমি আমার উপর কেন এরকম করছো? সু বলে, তুমি আবার নাটক করছো, আমার মা বলেছে আজ সে সবার আড়ালে তোমার সঙ্গে দেখা করবে। লুঝাও বলে, তোমার মা আমারও আন্টি, সে ছোটবেলা থেকেই আমাকে চেনে, সে কেন আলাদাভাবে আমার সঙ্গে কথা বলতে যাবে? সিতু বলে, আমি অলরেডি ইনভেস্টিগেট করেছি, 1 ঘন্টা আগে সবাই যার যার ঘরে ছিল, কিন্তু তুমি ছিলে না, তুমি কোথায় ছিলে? লুঝাও বলে, আপনি আমাকে সন্দেহ করছেন? একে তো আন্টিকে মারার আমার কাছে কোনো কারণ নেই, দ্বিতীয় আমি একটা মেয়ে, আমি এরকম একটা কাজ কি করে করব? তখনই শাওরেন তার সকল লোকজন নিয়ে ভেতরে ঢোকে। সে বলে, শুনলাম এই বাড়িতে নাকি মানুষ মারা গেছে, তাই সাহায্য করতে চলে আসলাম। সিতু বলে, এটা আমার বাড়ির ব্যাপার। শাওরেন বলে, আপনাদের বাড়ি মানেই তো রাজ্যের ব্যাপার, এখানে একজন মারা গেছে, কে করেছে সেটা এখনো জানা যায়নি, তাই পুরো বাড়ি সিল করে দাও আর সম্পূর্ণ বাড়ি সার্চ করো। সিতু বলে, তোমার এত বড় সাহস? সে বলে, আমি তো আপনাকে সাহায্য করছি, কিন্তু আপনি এত ভয় পাচ্ছেন কেন? নাকি আপনার লুকানোর মতো কিছু আছে? সু বলে, খোঁজাখুঁজির কোনো দরকার নেই, এই মেয়েটাই করেছে। শাওরেন বলে, তাহলে একে ধরে নিয়ে যাই, একে জিজ্ঞাসাবাদ করব। সিতু বলে, ও আমার স্ত্রী, তোমার এত বড় সাহস? সে বলে, এটা আপনার স্ত্রী? তাহলে ওইটা কে? আপনার স্ত্রীকে সামনে ঠেলে দিল, আমি তাহলে একে ধরে নিয়ে যাই ইনভেস্টিগেশন করার জন্য। তখন একজন সেবক এসে সিতুর কানে কানে বলে, সুয়ের মায়ের যে 2জন দাসী ছিল তাদেরও বডি পাওয়া গেছে। সু চিৎকার করে বলতে থাকে, আমি তো বলছি এই মেয়েটাই আমার মাকে মেরেছে। সিতু তখন তাকে একটা থাপ্পড় মারে আর বলে, তোমার মা মাতাল হয়ে পানিতে পড়ে গেছে আর তুমি আমার স্ত্রীকে দোষ দিচ্ছ। এরপর সে শান্ত কণ্ঠে বলে, উনি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, যার কারণে পানিতে পড়ে মারা গেছে। উনি একজন সাধারণ মানুষ, ওনার এই সামান্য কেস নিয়ে তুমি আমার বাড়ি সিল করতে পারো না। শাওরেন বলে, কেস যেহেতু মিটে গেছে তাহলে আজকের মতো চলে যাচ্ছি, তবে রাজকুমার আপনার বেশি তাড়াহুড়া করার দরকার নেই, আমরা ধীরে সুস্থে খেলবো। এই বলে সে চলে যায়। সিতু লুঝাওকে তাদের বাড়িতে নিয়ে যেতে বলে। সু কান্না করতে থাকে আর বলে, আমার মা মারা গেছে, অথচ তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো। সিতু তাকে বলে, তোমাকে আমি বারবার বলছি কোনো ঝামেলা করো না, তারপরও তুমি তোমার মায়ের সঙ্গে মিলে আজকে লুঝাওকে আলাদা রেখেছিলে। তুমি জানো সুনতিয়ান সেক্টরের লোকেরা তোমার মা সহ আরো 2জন দাসীকে মেরেছে, শুধুমাত্র যাতে আমার বাড়ি সিল করে দিয়ে ইনভেস্টিগেশন করতে পারে, সার্চ করতে পারে। তুমি বুঝতে পারছো ওরা কতটা খারাপ? আজ একটু 19-20 হয়ে গেলে আমাদের জেলে যেতে হতো। সু বলে, আমি বুঝতে পারিনি, আমি আপনাকে কথা দিচ্ছি আমি আর কখনো এরকম করব না। সিতু তার হাত ছাড়িয়ে দিয়ে বলে, আজ থেকে তুমি ঘরে বন্দি থাকবে। এরপর সে চলে যায়। এদিকে শাওরেন তৈরি হচ্ছিল। সৈনিক বলে, আপনি খাবার নিয়ে যাবেন, তাতে আপনাকে এত শাস্তি হবে? সে বলে, তুমি বুঝবে না। সে সুন্দর করে তৈরি হয়ে একটা খাবার নিয়ে লুঝাওয়ের কাছে আসে। লুঝাও বলে, আজকের ঘটনার জন্য তোমাকে ধন্যবাদ। সে বলে, আমরা পার্টনার, আমাদের মধ্যে কোনো ধন্যবাদের প্রয়োজন নেই। সে খাবার সেখানে রাখলে লুঝাও বলে, এটা কি? শাওরেন বলে, আজ ইম্পেরিয়াল রান্নাঘরে রাজাহাঁস রান্না হয়েছে, তাই ভাবলাম তোমার জন্য একটু নিয়ে যাই। লুঝাও একটু খেলে শাওরেন বলে, ভালো লেগেছে? ভালো লাগলে আমি আবারও আনবো। লুঝাও বলে, রাজপ্রাসাদ থেকে এই বাড়ি আসতে আসতে ঠান্ডায় এই রাজাহাঁস বরফ হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা এখনো গরম আছে। তার উপর তুমি নিচে কয়লা দিয়ে রেখেছো যাতে আরো গরম থাকে। তুমি আমার জন্য এত কষ্ট কেন করছো? তুমি কি আমাকে পছন্দ করো?
শাওরান সেখানে বসে বলে, আমি যদি বলি হ্যাঁ। লুঝাও তখন একদম অপ্রস্তুত হয়ে যায়, সে দাঁড়িয়ে পড়ে। এরপর সে বলে, আজ যখন তুমি সিতুর সঙ্গে কথা বলছিলে তখন আমার মনে হচ্ছিল তুমি সিতুকে ঘৃণা করো, কিন্তু কেন? তখন শাওরান বলে, কারণ ও আমার আপুকে মেরে ফেলেছে। লুঝাও বলে, তোমার আপু কেমন মানুষ ছিল? শাওরান তখন তার দিকে তাকিয়ে থাকে। ওই সময় আমাদেরকে ছোট্ট জিনু আর শাওরানকে দেখানো হয়। জিনু শাওরানকে পিঠে করে পাহাড়ের একটা ছাউনির নিচে বসায়, এরপরে কাঠ জোগাড় করতে থাকে। শাওরান বলে, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, তাহলে তুমি আমাকে কেন ছেড়ে দিচ্ছ না? জিনু বলে, বাবা মারা যাওয়ার পর আমার একমাত্র পরিবার তুমি, তোমাকে আমি কোনোদিনও ছাড়বো না। আমি তোমার জন্য ওষুধ আনতে যাচ্ছি, তুমি যদি চোখ বন্ধ করে ফেলো আমি তোমাকে বলছি আমি এই জীবনে তোমাকে ক্ষমা করব না। এরপরে সে তার জন্য ওষুধ নিয়ে এসে তাকে খাইয়ে দেয়। মাঝরাতে সেখানে অনেকগুলো নেকড়ে চলে আসে। জিনু তাদের দিকে আগুন ধরে বলছিল, তোমরা কোনোভাবেই আমার শাওরানের কাছে যেতে পারবে না, সেখানে যেতে হলে আমার উপর দিয়ে যেতে হবে। ছোট্ট শাওরান এগুলো দেখে কান্না করতে শুরু করে। বর্তমানে শাওরান বলে, আমরা দুজন একসঙ্গে অনেক কষ্ট করেছি, ভেবেছিলাম দুজন এভাবেই একজন আরেকজনকে সাহায্য করতে থাকবো, কিন্তু কে জানতো সে যে আমার আগেই চলে যাবে। লুঝাও বলে, তোমার আপু তোমাকে অনেক ভালোবাসতো, তোমার আপু নিশ্চয়ই চাইবে না তুমি এরকম মন খারাপ করে থাকো। শাওরান বলে, তোমার হাজবেন্ড তোমাদের লু পরিবারের সম্পত্তি নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। লুঝাও বলে, ও যেহেতু সম্পত্তি চায় তাহলে আমি ওকে দেব, ও যদি না চায় আমি ওকে জোর করে দেব। শাওরান বলে, তোমার যেমনটা ভালো লাগে তুমি তেমনটাই করো। সে চলে যেতে চাইলে লুঝাও তাকে ডেকে বলে, তুমি আমাকে বাঁচাবে তাই তো? শাওরান হেসে সেখান থেকে চলে যায়। বাইরে দাঁড়িয়ে এরা দুজন তাদের কথা শুনছিল। সৈনিক বলে, তুমি ওদিকে লোভ দিও না, তোমারও আছে। তখন সে তাকে একটা রাজাহাঁসের লেগ পিস দেয়। শাওরান বাইরে আসলে ইয়াও ভেতরে যায়। লুঝাও বলে, রাজাহাঁসটা অনেক ভালো হয়েছে। ইয়াও বলে, খালি খাবারটা ভালো লেগেছে নাকি খাবারটা যে এনেছে তাকেও ভালো লেগেছে? লুঝাও বলে, তোমাদের মাস্টার চালাক চতুর, সব কাজে ভালো, তাকে তো সবারই ভালো লাগবে। ইয়াও বলে, সেই ভালো লাগা নয়, ভালোবাসার ভালো লাগা। লুঝাও কতক্ষণ চুপ থেকে বলে, আমি কোনো পুরুষের উপর নির্ভর থেকে জীবন চালাতে চাই না, আমরা দুজন শুধু একজন আরেকজনকে ব্যবহার করছি, আর কিছুই না। এটা শুনে শাওরানের মন খারাপ হয়ে যায়। তার সৈনিক বলে, আপনি চিন্তা করবেন না, সে আপনাকে ব্যবহার করলেও আমি কিন্তু আপনাকে মন থেকে ভালোবাসি। শাওরান সেখান থেকে চলে যায়। রাতের বেলা লুঝাওয়ের বাবা তার সঙ্গে দেখা করতে আসে। সে বলে, তোমার আন্টি মারা গেছে, তার ফিউনারেল করতে হবে, কিন্তু এখন সু অসুস্থ, তাই তোমাকেই করতে হবে। লুঝাও বলে, কিন্তু আমার তো বিয়ে হয়ে গেছে। তার বাবা বলে, তুমি চিন্তা করো না, একদম সিম্পল ভাবে হবে, আমি অলরেডি রাজকুমারকে বলে রেখেছি। লুঝাও বলে, ঠিক আছে, আমি যাব। পরদিন ফিউনারেলের অনুষ্ঠান হচ্ছিল। একজন সেবক পিঠা দিয়ে বলে, এগুলো খেতে হবে। তবে লুঝাও পিঠাটা ভেঙে মাটিতে ছড়িয়ে দেয়। তার বাবা এরপর পিঠা হাতে নিয়ে বলে, পিঠা না খেলে ফিউনারেল কমপ্লিট হবে না। তাই লুঝাও পিঠা খায়। তার বাবা মনে মনে বলতে থাকে, তুমি চিন্তা করো না, আমি সুকে যে কোনো মূল্যে রক্ষা করব, আমি খুঁজে বের করব লুঝাওয়ের সঙ্গে কে কাজ করছে। এদিকে লুঝাও মনে মনে বলতে থাকে, আন্টি, জাহান্নামের রাস্তা সহজ নয়, চিন্তা করবেন না, আপনাকে সঙ্গ দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি আরো একজন যাবে। এরপরে রাস্তায় যখন তারা আসছিল তখন তাদের উপর তীর দিয়ে অ্যাটাক শুরু হয়। লুঝাওয়ের বাবা তার সেবককে বলে, মরার নাটক কর। তারা দুজন এমনি এমনি গিয়ে শুয়ে থাকে। লুঝাও ইয়াওকে নাটক করতে বলে। এরপর সে দরজার সামনে এসে ডাকাত দলদের বলতে থাকে, আমি রাজকুমার সিতুর স্ত্রী, আমার গায়ে হাত দেওয়ার সাহস আছে আপনাদের? তারা বলে, কোথাকার রাজকুমার, আমি এখানকার রাজা, আসো আমি তোমাকে আমার রানী বানিয়ে ফেলি। লুঝাও দৌড়াতে শুরু করলে তারাও তার পেছনে দৌড়াতে থাকে। লুঝাওয়ের বাবা উঠে বলে, এবার ওর সাথে যে জড়িয়ে আছে সে অবশ্যই ওকে বাঁচাতে আসবে। সেবক বলে, সামনে একটা খাদ আছে, কিন্তু সেখান থেকে পড়লে কিছু হবে না, কারণ নিচে পানি। বাবা বলে, আমি ওর পিঠাতে ড্রাগ মিশিয়ে দিয়েছি, ও সেটা থেকে বাঁচতে পারবে না, আমরা ওকে হাতে নাতে ধরবো। এদিকে লুঝাও সেই খাদের কিনারায় এসে পৌঁছায়। তখনই শাওরান সেখানে আসে। সে অনেকজনকে আঘাত করে। এরপরে তারা তীর নিয়ে দাঁড়িয়ে যায়। শাওরান বাকিদেরকেও মারতে চায়, তবে লুঝাও তাকে বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো? তাহলে ঝাঁপ দাও। তারা দুজনেই খাদের ভেতরে ঝাঁপ দেয়। অন্যদিকে লুঝাওয়ের বাবা দৌড়ে সিতুর কাছে আসে। সে বলে, রাস্তায় আমাদের একদল ডাকাত ধরেছে, তারা লুঝাওকে ধাওয়া করে খাদের কাছে নিয়ে গেছে।
সিতু বলে, আমি খবর পেয়েছি অলরেডি ওর মামা রওনা দিয়েছে। সে যদি এসে দেখে লুঝাওয়ের কিছু হয়েছে তাহলে আমার প্ল্যানের কি হবে? বাবা বলে, আপনি চিন্তা করবেন না, সেখান থেকে পড়লে ওর কিছু হবে না। আপনি লোকজন পাঠান, তাহলেই তাকে পাওয়া যাবে। এদিকে লুঝাওয়ের শরীর খারাপ হচ্ছিল। শাওরেন তার গায়ে হাত দিয়ে বলে, শরীর অনেক গরম। তখন লুঝাও তার হাত ধরে ফেলে। শাওরেন কিছু আনতে যেতে চাইলে লুঝাও তাকে ধরে রাখে। সে তাকে টান দিয়ে তার পোশাক খুলে ফেলে। এরপর তাকে কিস করতে শুরু করে। শাওরেন তার পালস চেক করে বলে, তোমাকে ড্রাগ দেওয়া হয়েছে। লুঝাও বলে, এটা কিভাবে সরাবো? শাওরেন বলে, যদি আমাদের মধ্যে কিছু হয়। লুঝাও তখন তাকে আবার কিস করতে শুরু করে। শাওরেন বলে, কিন্তু এতে আমাদের দুজনের শরীরে একটা লাল দাগ ভেসে উঠবে, তুমি ভালো করে ভেবে দেখো। লুঝাও তাই থেমে যায়। সে বলে, এখানে অবশ্যই বিষ কাটানোর ওষুধ পাওয়া যাবে, চলো আমরা খুঁজে দেখব, আমি মরতে চাই না। শাওরেন বলে, কিন্তু এই ওষুধে তোমার শরীরে অনেক ব্যথা করবে। লুঝাও বলে, কিছু পেতে হলে আমাকে কিছু স্যাক্রিফাইস করতেই হবে। শাওরেন তাকে কাঁধে তুলে এরপরে সেই ফুলটা নিয়ে একটা পাহাড়ের ছাউনির নিচে আসে। সে সেই ফুলের রস বের করে লুঝাওকে দেয়। সেটা খাওয়ার সাথে সাথেই লুঝাওর শরীরে অনেক যন্ত্রণা হতে শুরু করে। সে তার মাথা পাহাড়ের সাথে আঘাত করতে থাকে। শাওরেন হাত দিয়ে সেটা আটকাচ্ছিল, যার ফলে সেই আঘাত তার হাতে লাগে। লুঝাও বারবার শাওরেনকে সরিয়ে দিচ্ছিল এবং তাকে ধরে মারছিল। এরপর একসময় তার মুখ থেকে ব্লিডিং শুরু হয়। সে দুর্বল হয়ে যায়। পরে সে নিজেকে ঠান্ডা করার জন্য বরফের ভেতর গিয়ে দাঁড়িয়ে থাকে। শাওরেন এসে নিজের কোটটা তাকে পরিয়ে দেয়। এরপর তাকে নিয়ে আসে এবং জড়িয়ে ধরে শুয়ে থাকে। একটু পর দেখা যায় লুঝাও ঘুমাচ্ছে, আর শাওরেন তলোয়ার দেখে দেখে নিজের পাকা চুল ঢাকছে। শাওরানের কেন চুল পেকে যাচ্ছে তা তোমরা পরে জানতে পারবে। লুঝাওয়ের ঘুম ভাঙলে সে শাওরানের হাতে আঘাত দেখতে পায়। তখন তার মনে পড়ে সে তার বুকেও আঘাত করেছে। সে তখন সেটা দেখে বলে, তোমার কি ব্যথা করছে না? শাওরেন বলে, ব্যথা করছে, কিন্তু আমি এগুলো সহ্য করতে পারি। সে বলে, তুমি জানো আমি তোমাকে আঘাত করছি, তাহলে তুমি সরে যেতে। সে বলে, সরে গেলে তুমি নিজেকে আঘাত করতে, সেটা আমি কি করে সহ্য করব? এরপরে সে লুঝাওকে বিভিন্ন জায়গায় ধরলে লুঝাওয়ের মনে পড়ে একটু আগে সে শাওরেনকে কিস করেছে। সে মনে করে শাওরেন এখন তাকে কিস করবে, তাই সে চোখ বন্ধ করে ফেলে। তবে শাওরেন বলে, তোমার জ্বর নেমে গেছে, তবে তোমার চেহারা অনেক লাল, তোমার কি বিষ আবার জেগে উঠছে নাকি? লুঝাও তার একদম কাছে এসে তারপর চলে যায়। পরে দেখা যায় লুঝাও কিছু ফল এনেছে এবং এখন সে আগুন জ্বালাচ্ছে। তখন সে শাওরেনের জেড পেন্ডেন্ট দেখে বলে, এটা একদম অন্যরকম। শাওরেন বলে, এই জেডে রক্ত লাগলে এটার মধ্যে একটা আলাদা নকশা চলে আসে, এর মানে কি সেটা আমি জানি না। আমি যখন ছোট ছিলাম তখন বাবা এটা এনে দিয়েছিল। আমার আপুও বাবার কাছে এরকম একটা জেড চেয়েছিল, কিন্তু বাবা উল্টো তাকে বকে দিয়েছে। লুঝাও বলে, তাহলে তো তোমার আপু তোমাকে একদম পছন্দ করে না। শাওরেন একটু থেমে বলে, মাঝে মাঝে মনে হতো আমার আপু হয়তো আমাকে ঘৃণা করে। আমার বাবা মেয়েদের থেকে ছেলেদের বেশি আদর করত। আমার আপু আমার থেকে সবকিছুতে ভালো ছিল, কিন্তু তারপরও বাবা সবসময় সবকিছুতে আমাকে সামনে রাখতো। এটা আমার আপু একদমই সহ্য করতে পারতো না। মাঝে মাঝে মনে হতো আমি হয়তো আপুর অধিকার কেড়ে নিচ্ছি। তবে ছোটবেলায় ওই দিন পাহাড়ের গুহায় থাকার পর আমি বুঝতে পেরেছি আমার আপু আমাকে ঘৃণা করে না, সে আমাকে ভালোবাসে। আমার জীবনে শুধু একটাই আশা ছিল, আমার বাবা আর আমার আপু যেন ভালো থাকে। কিন্তু বাবা আমাদের ছেড়ে চলে গেল, আপু আমাকে ছেড়ে চলে গেল, এখন আমার কেউ নেই। লুঝাও তখন তাকে ফল খেতে দেয়। এরপর সকালবেলা সিতু, লুঝাওয়ের বাবা আরো লোকজন নিয়ে লুঝাওকে খুঁজতে সেখানে চলে আসে। এরপর তারা লুঝাওকে পেয়ে যায়। লুঝাওয়ের বাবা বলে, তুমি একা কেন? লুঝাও বলে, এটা আপনি কি বলছেন? আমি ডাকাতদের হাত থেকে বাঁচতে এখানে ঝাঁপ দিয়েছি, কত কষ্টে একা একা বেঁচেছি, এখানে আর কে থাকবে? তবে তার বাবা সেখানে কাউকে খুঁজতে থাকে। লুঝাও বলে, বাবা আপনি কাকে খুঁজছেন? তখন তার বাবা তার কাছে এসে তার হাতে কোনো লাল দাগ উঠেছে কিনা সেটা দেখতে থাকে। তবে সেখানে সে কিছুই দেখতে পায় না। এরপর দেখা যায় বাড়িতে আসার পর ইয়াও বলে, ম্যাডাম একদম সুস্থ আছে, শুধুমাত্র একটু ভয় পেয়ে গেছে। ওদিকে তার বাবা মনে মনে ভাবতে থাকে, কিভাবে ওই লোক পালিয়ে গেল, সে কেউ হতে পারে। তখনই সিতুর সৈনিক এসে তাকে ডাকলে সে সেখান থেকে চলে যায়। ওই সময় তার বাবা তার কাছে এসে বলে, সত্যি করে বলো, কালকে তুমি কিভাবে বেঁচেছো? লুঝাও বলে, তুমি এত তাড়াহুড়া কেন করছো? গতকাল আমি তোমার জন্য জাহান্নামে যাওয়ার রাস্তা করে দিয়েছি। তার বাবা তাকে মারতে চাইলে সে তাকে ধরে আর বলে, শব্দ করবেন না, ভালো করে শুনুন, আপনার মৃত্যু দরজায় চলে এসেছে। দেখা যায় শাওরেন মহারাজের আদেশনামা নিয়ে সেখানে এসেছে। এখানে মহারাজ বলেছে মন্ত্রী লিউ মানে লুঝাওয়ের বাবা ডাকাতদের সঙ্গে মিলে নিজের মেয়ের ক্ষতি করতে চেয়েছে, তাই তাকে জেলখানায় বন্দি করার আদেশ দেওয়া হয়েছে। এরপরে তারা ভেতরে আসলে সিতু বলে,
লুঝাওকে ডাকাতরা ধরেছিল, এতে মিনিস্টার লিউ এর কি দোষ? শাওরেন তখন দুজনকে ডাকে। এদের একজন হলো দাসী, যে বলে মিনিস্টার লিউ তাকে খাবারে ড্রাগ মেশাতে বলেছিল। আরেকজন ছিল ডাকাত দলের লিডার, সে বলে এই মিনিস্টার তাকে বলেছে আমি ওকে অলরেডি ড্রাগ দিয়ে দিয়েছি, তাই তোমার শুধু ওকে ভয় দেখিয়ে পাহাড় থেকে নিচে ফেলতে হবে। মিনিস্টার লিউ বলে শুধু মুখের কথা, প্রমাণ কোথায়? তখন শাওরেন মিনিস্টার লিউ এর একটা ছোট্ট ব্যাগ দেখায়, যেটাতে ওনার নাম লেখা ছিল এবং এটা ওই ডাকাতের কাছে পাওয়া গেছে। তখন লুঝাও বেরিয়ে বলে আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমার বাবা এরকম কাজ কেন করবে? কেউ আমার বাবাকে ফাঁসাচ্ছে, আপনারা অবশ্যই ভালোভাবে ইনভেস্টিগেশন করবেন। শাওরেন বলে আপনি তো ওনাকে বাবা বলে ডাকছেন, তবে সে আপনাকে মেয়ে মনে করে না। যাই হোক, আমরা তাকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করব। আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। এরপর তারা সেখান থেকে চলে যায়। লুঝাও সিতুকে বলে আমার বাবা এরকম কাজ করতেই পারে না, কোথাও ভুল হচ্ছে, আমার বাবাকে আপনাকে বাঁচাতেই হবে। সিতু বলে অবশ্যই, আমি আমার শ্বশুরকে বাঁচানোর চেষ্টা করব। তবে সে মনে মনে বলছিল লুঝাও তুমি কি গেম খেলছো? রাতের বেলা লুঝাও তার বাবার সঙ্গে দেখা করতে আসে। সে বলে বাবা, তুমি সবসময় জানতে চাও না যে আমার পেছনে কে আছে? তখন শাওরেন বের হয়। তার বাবা বলে আমি এটা আন্দাজ করেছিলাম। লুঝাও বলে আপনি সিতুর সিক্রেট সম্বন্ধে অনেক কিছু জানেন, সিতু হয় আপনাকে বাঁচাবে, নয়তো আপনাকে মেরে ফেলবে। তার বাবা বলে সিতু সুকে পছন্দ করে, তাই সে অবশ্যই আমাকে বাঁচাবে। লুঝাও বলে সুয়ের পরিচয় কি? তা তো আপনি ভালো করেই জানেন, একজন রাজকুমার তার পরিচয় নিয়ে আপনাকে বাঁচাতে আসবে। হ্যাঁ, আমি আপনার দ্বিতীয় স্ত্রীকে মেরেছি এবং আমি জানি আমার মাকে আপনারা দুজন মরতে বাধ্য করেছেন, তাই আপনাদের তো ছেড়ে দেওয়া যায় না। তার বাবা বুঝতে পারে তাকে বাঁচাতে কেউ আসবে না। সে তখন চিৎকার চেঁচামেচি শুরু করে আর বলে তুমিও ঠিক তোমার মায়ের মতোই খারাপ। এরপরেই সেখানে একটা শব্দ হয়। লুঝাও বুঝতে পারে তার বাবা মারা গেছে, কিন্তু সে পেছন ফিরে না তাকিয়ে সামনে গিয়ে চলে আসে। ওদিকে দেখা যায় লুঝাও এর বাবা নিজেকে আঘাত করে শেষ করে ফেলেছে। এদিকে এই খবর সিতুর কাছে আসে। সিতু এটা শুনে খুশি হয়, কারণ এতে তার অনেক সিক্রেট মাটি চাপা পড়ে গেল। তখন ইয়াও এসে বলে সু কোনো কিছু খাচ্ছে না, সে শুধু আপনার সঙ্গে দেখা করতে চাইছে। সিতু তার কথা শুনে রেগে যায়। ইয়াও বলে আমি পরীক্ষা করে বুঝতে পেরেছি সু ম্যাডাম প্রেগনেন্ট। একটু পর দেখা যায় সু একটা চাকু নিয়ে বলছে আমাকে রাজকুমারের সঙ্গে দেখা করতে দাও। এর মধ্যেই সিতু সেখানে যায় আর বলে পাগলামি করো না। সু বলে এই পরিস্থিতিতেও এখনো আপনি আমাকে বিশ্বাস করবেন না? আমার বাবা মায়ের এই পরিণতির জন্য দায়ী লুঝাও। এবার আমার পালা। সিতু বলে আমি বুঝতে পারছি তুমি কিসের ভয় পাচ্ছ, কিন্তু আমরা এতদিন যে কষ্ট করেছি, এখন উল্টাপাল্টা কিছু করলে সব নষ্ট হয়ে যাবে। তুমি কি মনে করছো আমি এগুলো নিজের জন্য করছি? আমি তো তোমার, আমাদের বাচ্চার ভবিষ্যতের জন্য করছি। লুঝাও এর মামা যেদিন এখানে আসবে সেদিনই হবে লুঝাও এর শেষ দিন। এদিকে শাওরেন লুঝাও এর কাছে আসে। লুঝাও বলে শুনেছি আমার মামা নাকি কয়েকদিনের মধ্যেই রাজধানীতে চলে আসবে, এরপর সব সম্পত্তি আমাকে সিতুকে লিখে দিতে হবে। শাওরেন বলে সম্পত্তি পাওয়ার সাথে সাথেই ও তোমাকে মেরে ফেলবে। লুঝাও বলে এজন্য আমাকে আগে এখান থেকে কোনো বড়সড় একটা কারণ দেখিয়ে চলে যেতে হবে। শাওরেন বলে রাজকুমার সিতুর স্ত্রী তার বাবার সঙ্গে দেখা করতে যাওয়ার পরপরই তার বাবা মারা গেছে, তাই তাকে শাস্তি হিসেবে রাজপ্রাসাদে শিক্ষা নেওয়ার জন্য পাঠানো হবে। রাজপ্রাসাদে সকল অপরাধীদের শিক্ষা দেয় নবম রাজকুমার, তার প্যালেসের নাম পিলান প্যালেস। লুঝাও বলে সেখানে গেলে আমি আরো একটা কাজ করব, সেটা হলো সিতুর কাছ থেকে ডিভোর্স নেয়া। এরপর পরদিন সিতু লুঝাওকে বলে তোমাকে ট্রেনিং নেওয়ার জন্য পিলান প্যালেসে যেতে বলেছে, তবে ওইটা নবম রাজকুমার মানে আমার চাচার প্যালেস, সেখানে কোনো দাসী নিয়ে যাওয়া নিষিদ্ধ। আমি তোমার জন্য একটা লোক রেডি করেছি, সে তোমাকে দেখে রাখবে। লুঝাও চলে আসার সময় আমরা তার চেহারায় হাসি দেখতে পাই। সিতু সেই দাসকে লুঝাওয়ের ওপর নজর রাখতে বলে। এরপরে লুঝাও গাড়িতে করে যাচ্ছিল, হঠাৎ করেই গাড়ি থেমে যায় আর গারোয়ানের গায়ে কেউ তীর ছুঁড়ে মারে। এরপরে ভেতরে তলোয়ার দিয়ে বলে ম্যাডাম, আপনার গাড়ি একজন ডাকাত ধরেছে। লুঝাও বলে ডাকাত আমার কাছে কি চায়? সে বলে ডাকাত আপনাকে বিয়ে করে নিজের রানী বানাতে চায়। এই কথা বলে শাওরেন নিজেই হাসতে থাকে। লুঝাও বলে তুমি যে সিতুর লোকটাকে মেরে ফেললে, এখন কি জবাব দেবে? শাওরেন বলে ওই লোকের বদলে আরেকজন লোক যাবে। একই তো কথা, মানে সে নিজেই যাবে। এরপরে সে লুঝাওকে রাজহাঁস খেতে দেয়। লুঝাও তার আঘাত এখন কেমন আছে সেটা জিজ্ঞেস করলে শাওরেন বলে তুমি আমার জন্য চিন্তা করছো? লুঝাও তখন একটু বাইরে এসে বলে না বললে নাই। শাওরেন এরপর গাড়ি চালাতে শুরু করে। এরপরে তারা পিলান প্যালেসে পৌঁছায়। এখানে একজন দাসী লুঝাওকে 4 ঘন্টা হাঁটু গেড়ে বসে থাকতে বলে। লুঝাও বসে বলে 4 ঘন্টা, এটা কোনো কথা হলো? শাওরেন বলে এই নবম রাজকুমার বর্তমান রাজার ভাই,
উনি অনেক বেশি কঠোর। শুনেছি ওনার বোন মিয়াওয়ের আমাদের শত্রু রাজ্য চিয়াংয়ে বিয়ে হয়েছিল, তবে সেখানে তাকে নির্মমভাবে হত্যা করে তার বডি পাঠিয়ে দেওয়া হয়। এরপর থেকেই এই নবম রাজকুমার এরকম কঠোর হয়ে গেছে। তখন সেখানে সিতুর আরেকজন চাচাতো ভাই, যার নাম রুয়ান, সে আসে। সে বলে, মানে এত জায়গা থাকতে তোমাকে মাঝখানে বসতে হলো? সে লুজাওকে দেখে আজে বাজে কথা বলতে থাকলে শাওরেন তাকে এক লাথি দিয়ে ফেলে দেয়। রুয়ানের দাস কিছু বলতে চাইলে শাওরেন তাকে ধরে নিচু করে যাতে লুজাও তাকে চড় মারতে পারে। এর মধ্যেই সেখানে নবম রাজকুমার ইউয়ান চলে আসে। সে বলে, এরকম একটা জায়গায় কে অভদ্রতা করছে? রুয়ান বলে, কাকা, আমার কোনো দোষ নেই, সব দোষ এই মেয়েটা আর ওর দাসের। ইউয়ান লুঝাওয়ের দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে আগেও দেখেছি, তুমি তো অনেক ভদ্র ছিলে, এখন এরকম অভদ্র কেন হয়েছো? সে বলে, আমি এখানে আসার সাথে সাথেই রুয়ান আমার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছে। ইউয়ান বলে, এখন তোমাদের সবাইকে শাস্তি দিতে হবে। তুমি 100 বার সূত্র লিখবে, তোমার দাস 20টা বেতের আঘাত পাবে আর রুয়ান 50টা বেতের আঘাত পাবে। এরপর রাতের বেলা শাওরেন ঘরে আসলে লুঝাও বলে, এখানে আর এরকম করো না, আমি চাই না তুমি এত আঘাত পাও। শাওরেন বলে, তুমি আমার জন্য চিন্তা করছো? সে বলে, এমনিই বললাম। এরপরে সে তার আঘাতে ওষুধ লাগাতে গিয়ে দেখে তার পিঠে অনেক আঘাত। সে বলে, তুমি জীবনে অনেক কষ্ট করেছো। তখন তার নজরে পড়ে সেই আঘাতের দাগটা যেটা জিনু শাওরেনকে দিয়েছিল। সে ওটাতে ওষুধ লাগিয়ে দেয়। শাওরেন তার জামা সুন্দর করে পরিয়ে দিতে বলে। লুঝাও যখন তার জামা পরাচ্ছিল তখন শাওরেন ছায়ায় তাদেরকে দেখছিল। সে তখন তার দুটো হাত বাড়িয়ে দেয় যাতে মনে হয় তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে রেখেছে। হঠাৎ করেই সে লুঝাওকে আপু বলে ডাক দেয়। এরপরে তাকে তুলে টেবিলে বসায়। সে কিছু করতে যাবে তখনই শাওরেনের সৈনিক সেখানে আসে। শাওরেন বলে, তোমার এমন কি কাজ পড়লো যে এখানে আসতে হলো? সে বলে, আপনি এই বইগুলো চেয়েছিলেন, আমি অনেক খুঁজে এনেছি। এরপরেই দেখা যায় সৈনিক বাইরে আছে আর শাওরেন তার আনা সব বই তার গায়ে ছুড়ে দিয়েছে। এরপরে লুঝাও সূত্র লিখছিল। সে বলছিল, লেখালেখি যে এত কষ্ট। তখন শাওরেন এসে বলে, তুমি বিশ্রাম করো, আমি লিখে দিচ্ছি। লুঝাও বলে, এগুলো তো মেয়েদের কাজ, তুমি এই সূত্র পারো? সে বলে, কাজের আবার ছেলে মেয়ে আছে নাকি? এগুলো সূত্র আমি আমার আপুকে পড়তে দেখেছি। এরপরে সে লিখতে শুরু করে। লুঝাও মনে মনে বলছিল, আসলে ভালো করে দেখলে বোঝা যায় তুমি দেখতে অনেকটা হ্যান্ডসাম। লুঝাও ঘুমিয়ে পড়লে শাওরেন তার হাতে একটা ব্রেসলেট পরিয়ে দেয়। এরপরে মনে মনে বলতে থাকে, আমি কি করলে তুমি বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালোবাসি। তখন লুঝাওয়ের ঘুম ভেঙে যায়। সে বলে, তুমি কি করছো? শাওরেন বলে, আমি কিছু করিনি, এখন করব। এরপরেই সে তাকে কিস করে দেয়। লুঝাও প্রচন্ড অবাক হয়ে যায়। শাওরেন আবার তার কাছে গেলে লুঝাও তাকে বাধা দেয়। সে বলে, আমরা শুধু একজন আরেকজনকে ব্যবহার করছি। শাওরেন তার হাত নিজের বুকে রেখে বলে, আমি কখনোই তোমাকে ব্যবহার করিনি। সে আবারও তাকে কিস করতে চাইলে লুঝাও তাকে বাধা দেয়, কিন্তু শাওরেন তাকে কিস করে দেয়। লুঝাও রেগে গেলে শাওরেন বলে, আমার মনে হলো আমার এই কয়দিনের ব্যবহারে তুমি আমার ফিলিংস বুঝতে পেরেছো। লুঝাও বলে, বোঝার কি আছে? সিতু যখন আমাকে বিয়ের কথা বলেছিল সেও বলেছিল সে আমাকে অনেক ভালোবাসে। শাওরেন বলে, তুমি ওর স্ত্রী নও, তুমি কখনোই ওর স্ত্রী ছিলে না। লুঝাও বলে, তাতে কিছু আসে যায় না, আমার এখন ওর স্মৃতিই মনে আছে। তোমরা পুরুষ জাত সবাই এক। শাওরেন বলে, না, আমি ওর মতো না, দয়া করে ওকে আর আমাকে এক কাঠি দিয়ে মেপো না। লুঝাও একটু শান্ত হলে শাওরেন তাকে কিস করে। এরপর বলে, তুমি এখন আমাকে কেন সরালে না? আসলে তুমি আবার নতুন সম্পর্কে জড়াতে ভয় পাচ্ছ, তাই তো? লুঝাও, তুমি আমাকে পছন্দ করো। এই বলে সে খুশি হয়ে সেখান থেকে চলে যায়। লুঝাও নিজেকে শান্ত করছিল, তখন সে হাতে ব্রেসলেটটা দেখতে পায় এবং বুঝতে পারে এটা শাওরেন তার জন্য এনেছে। এটা মূলত দীর্ঘ জীবনের জন্য পরানো হয়। পরদিন লুঝাও কাপড় ডাই করার জন্য নিয়ে যাচ্ছিল। সে পরে যেতে চাইলে ইউয়ান তাকে ধরে। সে বলে, ধন্যবাদ আঙ্কেল। ইউয়ান বলে, তোমার কাপড় ডাই করার স্টাইল খুব সুন্দর, খুবই ভালো লাগছে। এই বলে সে সেখান থেকে চলে যায়। তখন রুয়ান লুঝাওয়ের উপর আঘাত করতে চাইছিল আর বলছিল, আজ আমি তোমাকে মেরেই ফেলবো। দূর থেকে একটা কাপড় এসে তাকে চারদিক থেকে বেঁধে ফেলে। এটা ছিল শাওরেন। শাওরেন বলে, ওকে কি মারবো না ছেড়ে দেব? লুঝাও বলে, এখন ওকে মারলে আমার রং করা কাপড়গুলো সব নষ্ট হয়ে যাবে। সে তার হাতে একটা ওষুধ দিয়ে বলে, ওকে বিষ খাইয়ে দাও। শাওরেন জোর করে তাকে সেটা খাইয়ে দেয়। রুয়ান বলে, এটা কি বিষ? লুঝাও বলে, ধীরে ধীরে এটা তোমার শরীরে কাজ করবে, 1 বছর পর তুমি মারা যাবে। রুয়ান তখন কান্না করতে থাকে আর বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো করব না। লুঝাও বলে, একটু আগে কে জানি বললো আজ আমাকে মেরেই ফেলবে। রুয়ান আবার তার কাছে ক্ষমা চাইতে থাকে। লুঝাও বলে, বাড়ি চলে যাও আর ভদ্র হয়ে থেকো, 1 বছরের আগেই আমি তোমাকে অ্যান্টিডোট দিয়ে দেব।
রুয়ান কোনো মতে কেচোর মতো সেখান থেকে চলে যায়। শাওরেন বলে, তুমি ওকে কি দিয়েছো? সে বলে, আরে ওটা ভিটামিন ওষুধ। লুজাও বলে, তুমি তো এত নরম মনের না, আর ওকে ছেড়ে দিলে? সে বলে, কারণ আমি চাই না আবার তোমাকে 20টা বেতের আঘাত দেয়া হোক। এদিকে দেখা যায় লুঝাওয়ের মামা চলে এসেছে এবং তাকে নিয়ে সিটু এখন পিলান প্যালেসে এসেছে এবং তারা এখন লুজাওয়ের ঘরের দিকে যাচ্ছে। এদিকে লুজাওয়ের ঘরে ছিল শাওরেন। সে বলে, তুমি স্বীকার করো তুমি আমাকে পছন্দ করো। সে তাকে কিস করতে চায়, তবে লুঝাও বাধা দেয়, কিন্তু শাওরেন তো আর বাধা মানবে না। তবে এর মধ্যেই দরজা খুলে সিটু চলে আসে। সে দেখতে পায় লুঝাও লিখছে। তখন তার মামা এসে তাকে সম্মান জানায় আর সকল সম্পত্তির কাগজ দিয়ে দেয়। লুঝাও একটা একটা করে সবগুলো কাগজে সাইন করে দেয়। সিতু একটা সিলের কালি বের করে বলে, এবার এতে টিপসই দিয়ে দাও। সে মনে মনে বলছিল, একবার এটাতে হাত দে, এরপরেই তুই শেষ। আর লুঝাও মনে মনে বলছিল, তুই আমার সম্পদ নিচ্ছিস, কিন্তু আফসোস আমার সম্পদ খাওয়ার জন্য তুই বাঁচবি না। সে সবগুলো কাগজে টিপসই দিয়ে দেয়। পরে সিতু বলে, সত্যি কথা বলতে তোমাকে বিয়ে করা আমার অনেক বড় ভাগ্য। তোমার ট্রেনিং শেষ হলে আমি নিজে এসে তোমাকে নিয়ে যাব। এই বলে তারা সেখান থেকে চলে যায়। তারা যাওয়ার সাথে সাথেই উপর থেকে শাওরেন আর ইয়াও নামে। তখন দেখানো হয় আসলে ওই সময় ইয়াও এসেছিল এবং সে বলে যে সিতু এদিকে আসছে। তাই তারা লুকানোর জন্য সিলিং এ উঠে পড়ে। শাওরেন বলে, ও তোমার সম্পদ সব বিক্রি করে চিয়াং রাজ্যে পাঠাবে অবৈধ অস্ত্র বানানোর জন্য। এই প্রমাণ আমি হাতে নাতেই ধরে ফেলবো। ওর বিরুদ্ধে তখন আমার কাছে আরো শক্ত প্রমাণ থাকবে। এবার আর ওকে কেউ বাঁচাতে পারবে না। লুঝাও বলে, আমার প্রিয় বোন শু এখন কি করছে? ইয়াও বলে, সে প্রেগনেন্ট, ভালোই দিন কাটাচ্ছে। লুঝাও বলে, এবার আমার বোনের পালা। একটু পরেই সে ইউয়ানের কাছে যায় আর কান্না করে বলতে থাকে, আঙ্কেল, আমি খবর পেলাম আমার বোন নাকি ভীষণ অসুস্থ। কয়েকদিন আগে আমার বাবা আমার আন্টি আমাদের ছেড়ে চলে গেছে। এখন আমার এই একটাই বোন আছে, আমাকে একবার তাকে দেখতে যেতে দিন। ইউয়ান বলে, এভাবে বললেই তো আর হয় না, প্যালেসের একটা নিয়ম আছে। লুঝাও বলে, আমি জানি, তবে আপনার যদি আমাকে ছাড়তে সন্দেহ হয় তাহলে আপনিও আমার সঙ্গে চলুন। ইউয়ান বলে, ঠিক আছে, তাহলে আমিও যাব। রাতের বেলা এরা দুজন বাড়িতে এসে পৌঁছায়। লুঝাও এক দাসীকে ওষুধ নিয়ে যেতে দেখে বলে, আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। এদিকে ভেতরে শু বলছিল, রাজকুমার, সারাদিন বিছানায় শুয়ে থাকতে একদম ভালো লাগে না, আপনিও আমার সঙ্গে থাকুন। সিতু তাকে একটা আঙ্গুর ফল খাইয়ে দিয়ে বলে, আমি তো তোমার সাথেই থাকি। শু বলে, টক ফল খেতে অনেক ভালো লাগে। তখন সিতু বলে, ছেলে হলে টক ভালো লাগে, মেয়ে হলে মিষ্টি ভালো লাগে, আমাদের অবশ্যই ছেলে হবে। তখনই লুঝাও এই কথা শুনে তার হাত থেকে ওষুধ পড়ে যায়। আঙ্কেল ইউয়ান দরজা খুলে ভেতরে আসলে সিতু তো ভয় পেয়ে যায়। তখন ইউয়ানের পেছন থেকে লুঝাও বের হয়। সিতু তাকে দেখে রেগে গেলে লুঝাও বলে, কি ব্যাপার, আমাকে দেখে খুশি হওনি নাকি চাওনি যে আমি এখানে আসি? সে শুয়ের দিকে তাকিয়ে বলে, আমি তোমার অসুখের কথা শুনে ছুটে চলে এসেছি। এসে কি দেখলাম, আমার পেছনে আমার স্বামীর সাথে তুমি নিজেদের বাচ্চা নিয়ে আলাপ করছো। সে তাকে থাপ্পড় মারতে চাইলে সিতু তাকে ধরে রাখে। শু বলে, এতে রাজকুমারের কোনো দোষ নেই, তোমার শাস্তি দেওয়ার হলে তুমি আমাকে শাস্তি দাও। লুঝাও তখন সিতুকে একটা থাপ্পড় মারে আর বলে, ওকে মারতে দেখতে চাও না, তাহলে নিজে খাও। সিতু বলে, তুমি কি পাগল হয়ে গেছো? সে বলে, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি কোনো অন্যায় করিনি, তারপরও আমাকে শাস্তি হিসেবে পিলান প্যালেসে পাঠানো হয়েছে। আমি সেখানে সকল নিয়ম কানুন মেনে কাজ করছি, তোমাকে বিশ্বাস করে আমার সকল সম্পত্তি লিখে দিয়েছি, আর এদিকে তুমি আমার বোনকে নিয়ে আনন্দ করছো। সিতু তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর বলে, বিয়ে হয়েছে কয় বছর হয়েছে, এখনো তুমি আমাকে একটা বাচ্চা দিতে পারোনি, তুমি আমাকে কনকিউবাইন পর্যন্ত নিতে দাও না, তুমি তো আমার স্ত্রী হওয়ারই যোগ্য না। লুজাও নিজের হেয়ার পিন দিয়ে তার গলায় একটা কাট লাগায়। সিতু তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে আঙ্কেল ইউয়ান তাকে ধরে আর বলে, অনেক হয়েছে, তোমার স্ত্রী ট্রেনিং গ্রহণ করছে আর এদিকে তুমি বাড়িতে কনকিউবাইন নিয়ে এসে তার সঙ্গে সময় কাটাচ্ছ। রাজবংশের মান সম্মান তুমি সব ডুবিয়ে দিয়েছো, তুমি অন্যায় করেছো। লুজাও, তুমি এখনো সন্তানের মা হতে পারোনি, এখন তুমি তোমার স্বামীর উপর অ্যাটাক করেছো, তাই তুমিও অন্যায় করেছো। তোমাদের আর একসাথে থাকা ঠিক হবে না, কাল সকালেই তোমরা ডিভোর্স নেবে। সিতু বলে, কাল না, আমি আজকেই ওকে ডিভোর্স দিতে চাই। লুঝাও খুশি হয়ে বলে, ধন্যবাদ। এরপরে সিতু যখন ডিভোর্স লেটার লিখছিল তখন সে বলে, আমি তো কাউকে বলিনি শু অসুস্থ, তুমি জানলে কি করে? লুঝাও বলে, এই কথা জানার যোগ্যতা তোমার নেই। সিতু ডিভোর্স লেটার লিখে বলে, ডিভোর্স লেটার চাইলে আমার কাছে এসে তারপর নাও। লুঝাও তার সঙ্গে ফাইট করে সেটা নেয়। সিতু বলে, তুমি লুঝাও নাও। লুঝাও বলে, আমি লুঝাও, তবে আমি এখন মানুষ না, ভূত। এরপরে সে আঙ্কেল ইউয়ানের কাছে গেলে ইউয়ান বলে, অভিনন্দন, তোমার আশা পূরণ হয়েছে।
লুঝাও এতে ভীষণ অবাক হয়ে যায়। ইউয়ান বলে, আমি আগেই বুঝতে পেরেছিলাম তুমি আজ এখানে এসেছো কিছু একটা মোটিভ নিয়ে, এবং তুমি হয়তো ডিভোর্সই চেয়েছিলে। তোমার আশা পূরণ হয়েছে। তবে আমি তোমাকে কেন সাহায্য করেছি জানো? কারণ তোমার চোখগুলো দেখতে রাজকুমারী মিয়াও এর মতো। আঙ্কেল ইউয়ান চলে গেলে লুঝাও বলতে থাকে, মিয়াও? সে কি নিজের বোনের কথা বলল? এরপর পরদিন সকালে শাওরেন মহারাজের কাছে একটা রিপোর্ট জমা দেয়, যাতে মহারাজ অনেক বেশি খুশি হয়। সে বলে, তুমি আমার অনেক বড় একটা সমস্যার সমাধান করে দিয়েছো। আজ তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। শাওরেন বলে, আমার একটা জিনিস চাওয়ার আছে। এখন মিনিস্টার লিউয়ের বাড়ি একদম খালি। তার মেয়ের গতকালকেই ডিভোর্স হয়েছে। আমি চাই ওই বাড়িটা আপনি তার মেয়ে লুঝাওকে দিয়ে দিন। মহারাজ এতে রাজি হয়ে যায়। লুঝাও ঘর থেকে বের হয়ে শাওরেনকে দেখলে সে তার ডিভোর্স লেটারটা দেখায়। এরপর দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। তারা দুজন অনেক বেশি খুশি ছিল। শাওরেন বলে, চলো আমি তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাই। সে বলে, আমার বাড়ি কোত্থেকে আসবে? আমার কোনো বাড়ি নেই। শাওরেন বলে, একটা আছে। এরপর সে তার হাত ধরে সেই বাড়ির সামনে নিয়ে যায়। সে বলে, আজ থেকে এটা তোমার বাড়ি। শাওরেন বলে, আমি তোমাকে বাড়ি দিয়েছি এজন্য না যে তুমি সারা জীবন এখানে বন্দি থাকবে। এজন্য দিয়েছি যাতে তুমি যেখানেই যাও, যা কিছুই করো, সবসময় মনে রাখবে তোমার যাওয়ার একটা জায়গা আছে। দিন শেষে যাতে তুমি এখানে ফিরে আসতে পারো। লুঝাও বলে, তুমিও আসো আমার সাথে। কিন্তু শাওরেন বলে, আমরা সুনতিয়ান সেক্টরের লোকেরা সামনের দরজা দিয়ে কারো বাড়িতে যাই না, কারণ আমরা তো অনেক মানুষ মারি, তাই আমাদেরকে অশুভ ধরা হয়। লুঝাও বলে, এটা কেমন কথা? তোমরা মহারাজের তলোয়ার, রাজ্যের ভালোর জন্য কাজ করো। তুমি না থাকলে আমি যে কি করতাম আমি কল্পনাও করতে পারি না। সে তাকে ভেতরে আসতে বলে। এরপর তারা ভেতরে গেলে শাওরেন বুঝতে পারে তার হাতে আঘাত। তাই সে বলে, আমার কাজ আছে বলেই সে তাড়াতাড়ি চলে যায়। তবে লুঝাও সেখানে পড়ে থাকা এক ফোঁটা রক্ত দেখে বুঝতে পারে শাওরেন অসুস্থ। সে ইয়াওকে এই বিষয়ে জিজ্ঞেস করলে ইয়াও বলে, উনি প্রায়ই আঘাত পায়, এগুলো নিয়ে আপনি চিন্তা করবেন না। লুঝাও বলে, ও আমার জন্য সবকিছু করছে, ওর ভালোবাসা আমি বুঝতে পারছি, কিন্তু আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না। ইয়াও বলে, আপনি এত ভাববেন না। কয়েকদিন আগে মাস্টার একটা কবুতর ধরে নিয়ে এসেছিল। দিনরাত সে সেটাকে খাবার পানি দিত। সবাই বলতো, এটাকে এত লালন পালন করে লাভ নেই, এটা ছাড়া পেলেই চলে যাবে। সত্যি একদিন সেটা ছাড়া পাওয়ার সাথে সাথেই উড়ে চলে যায়। তবে সন্ধ্যা হতেই সেটা আবার ফিরে আসে। লুঝাও বুঝতে পারে এই কথাটাই শাওরেন তাকে বলেছে, যে তুমি যেখানেই যাও, যাই করো, মনে রাখবে তোমার ফিরে আসার মতো একটা জায়গা আছে। তখনই একজন সেবক এসে বলে, মাস্টারের অবস্থা খুবই খারাপ, একবার গিয়ে দেখে আসুন। লুঝাও তখন দৌড়াতে শুরু করে আর মনে মনে বলছিল, আমি এখনো নিজের মনের কথা তোমাকে বলিনি, তাই তোমার কিছু হবে না। এদিকে শাওরেন তার সৈনিককে বলে, আমার গায়ে একটু ওষুধ লাগিয়ে দাও। তার সৈনিক বলে, মাস্টার, আমি আপনার এই আঘাতটাকে আরো বড় বানিয়ে দিই। শাওরেন বলে, মানে কি? আমার শরীরে ব্যথা লাগে না, কিন্তু আমার শরীর থেকে বেশি রক্ত গেলে আমি বাঁচবো? এখানে আমরা বুঝতে পারি শাওরেনের শরীরে যতই আঘাত লাগুক তার কোনো ব্যথা অনুভূত হয় না। সৈনিক বলে, লুঝাও ম্যাডাম খুব তাড়াতাড়ি এখানে চলে আসবে। এর মধ্যেই লুঝাও এসে পড়লে এরা দুজন বসে পড়ে। সৈনিক তো কান্না করতে থাকে, মাস্টার, আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না। লুঝাও এসে তার আঘাতে হাত দিয়ে বলে, ব্যথা করছে? সে বলে, হ্যাঁ, অনেক ব্যথা করছে। লুঝাও বলে, কিন্তু আমি শুনেছি তোমার শরীরে নাকি ব্যথা করে না। এখন তো আর এদের কিছু বলার নেই, তাই সৈনিক তাড়াতাড়ি সেখান থেকে পালায়। শাওরেন বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি আসলে তোমাকে একটু দেখতে চেয়েছিলাম। তারা দুজন একসাথে বসলে লুঝাও বলে, তুমি নিজের খেয়াল রাখো, তোমার কিছু হয়ে গেলে সারা জীবন আমাকে কে দেখে রাখবে? শাওরেন তখন একদম অবাক হয়ে যায়। সে বলে, তুমি এখন কি বললে? লুঝাও বলে, আমি বলেছি আমি তোমাকে পছন্দ করি এবং আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। শাওরেন এটা শুনে ভীষণ খুশি হয়ে যায়। সে অন্যদিকে ঘুরে থাকলে লুঝাও বলে, কি হয়েছে? সে বলে, আমি সবকিছু সুন্দরভাবে প্ল্যান করেছিলাম। আগে সিতুকে ধরবো, তারপর তোমার জন্য একটা বড় বাড়ি কিনবো, পরে অনেক ফুল দিয়ে তোমাকে বিয়ের জন্য প্রপোজ করব। আমি এখনো কিছুই করে উঠতে পারিনি। লুঝাও বলে, সমস্যা নেই, তোমার ভালোবাসা এমনিই আমি দেখতে পাই। শাওরেন নিচে বসে বলে, তাহলে সিতুর কেস কমপ্লিট হয়ে গেলে আমাকে বিয়ে করবে? লুঝাও রাজি হয়ে যায়। এদিকে সৈনিক ইয়াওকে ধরে নিয়ে আসছিল শাওরেনের চিকিৎসা করার জন্য, কিন্তু তারা এই দৃশ্য দেখে সৈনিক বলতে থাকে, এইবার আমি একেবারে শেষ। এর মধ্যেই শাওরেন তাকে দেখলে সব জিনিসপত্র তাদের দিকে ছুড়ে দেয়। অন্যদিকে সিতুর কাছে তার সৈনিক এসে বলে, আমি জানতে পেরেছি আমাদের এখানে যে ডাক্তার মেয়েটা ইয়াও থাকতো সে আসলে সুনতিয়ান সেক্টরের ডাক্তার। আর লুঝাও ম্যাডামের সাথে পিলান প্যালেসে আমরা যে দাসকে পাঠিয়েছিলাম সে অনেক আগেই মারা গেছে।
তার বদলে সেখানে গিয়েছিল শাওরেন। তখন একজন দাসী এসে বলে, সু ম্যাডাম কিছু খাচ্ছে না, বলছে আপনাকে দেখতে চাই। সিতু বলে এই পরিস্থিতিতেও ওর এই নাটক না করলে চলে না। সে সেখান থেকে চলে যায়। এদিকে লুঝাও ফুলদানিতে ফুল সাজাচ্ছিল, কিন্তু সে ঠিকভাবে সাজাতে পারছিল না। তখন শাওরেন ছোট ছোট করে কেটে সাজাতে থাকে। লুঝাও বলে, তুমি এই কাজও পারো? তাহলে ভবিষ্যতে আমাদের বাড়ির সকল ফুলদানির দায়িত্ব তোমার। শাওরেন বলে, হ্যাঁ, আপনার সকল আদেশ আমার মাথার উপর। এরপরে তারা দুজন বাইরে ঘুরতে বের হয়। প্রথমে তারা ক্যান্ডি কেনে, পরে তারা ম্যাচ করে দুটো হেয়ার পিন কেনে। শাওরেন লুঝাওয়ের কাছে যেতে থাকলে লুঝাও তাকে ধাক্কা দিয়ে বলে, দোকানদার দেখছে। দোকানদার বলে, আপনাদের দুজনকে একসাথে অনেক সুন্দর মানিয়েছে। শাওরেন তাই তাকে অনেকগুলো টাকা দিয়ে দেয়। এরপর সে লুঝাওকে জিজ্ঞেস করে এখন তারা কোথায় যাবে। লুঝাও বলে তার একটা খাবার খেতে ইচ্ছে করছে, তাই শাওরেন তাকে সেখানে দাঁড় করিয়ে সেই খাবারটা আনতে যায়। লুঝাও খেয়াল করে তার হাতে শাওরেনের দেয়া ব্রেসলেটটা নেই, তাই সে সেটা খুঁজতে বের হয়। তখন সে রাস্তায় সেটা দেখে। একটা মেয়ে তাকে কুড়িয়ে দেয়, তবে মেয়েটার গায়ে অনেক আঘাত ছিল। মেয়েটার সামনে গিয়েই পড়ে যায়। লুঝাও তার কাছে গিয়ে বুঝতে পারে মেয়েটা হয়তো বিষ খেয়েছে। সে তখন তাকে অনেকগুলো আঘাত করে, যার ফলে মেয়েটা বমি করে সব ফেলে দেয়। লুঝাও জিজ্ঞেস করে, কেন তুমি মরে যেতে চাইছো? তখন সে বলে, আমার স্বামী আমাকে ব্রথালে বিক্রি করে দিয়েছে। আমি কোনো মতে সেখান থেকে পালিয়ে এসেছি, তবে তারপরও সবাই আমাকে নোংরাই বলছে। এমনকি আমার স্বামীও আমাকে মারধর করে বের করে দিয়েছে। লুঝাও বলে, তোমার স্বামীর অন্যায়ের প্রায়শ্চিত্ত তুমি কেন করবে? তুমি আমাকে তোমাদের বাড়িতে নিয়ে চলো। তারা সেখানে গেলে ওই লোক আবার তার স্ত্রীর গায়ে হাত দিতে চায়, কিন্তু লুঝাও তাকে আঘাত করে। মেয়েটা হাতে চাকু নিয়ে বলে, তুমি আমাকে মারো ঠিক আছে, কিন্তু যে আমাকে বাঁচিয়েছে তুমি তার গায়ে হাত দিতে পারবে না। লুঝাও ওই লোকের সঙ্গে ফাইট করলে মেয়েটা এরপরে তার স্বামীর গায়ে আঘাত করে দেয়। লুঝাও বলে, ভয় পেও না, তুমি ভয় পাও বলে ও তোমার গায়ে হাত দিতে পারে, তোমাকেও অত্যাচার করতে পারে। তুমি যদি ভয় না পাও, ও তোমার কাছে কিচ্ছু না। সেই মেয়েটা তখন তার স্বামীকে আঘাত করতে থাকে আর বলতে থাকে, এই 7টা বছরে আমি তোর জন্য কি না করেছি, আর তুই কি না শেষমেশ আমাকে বিক্রি করে দিয়েছিস? তোর মরে যাওয়াই উচিত। এরপর সে হাসতে থাকে। সে বলে, যার ভয়ে আমি বাঁচতাম, আজ তাকে আমি নিজের হাতে শেষ করে দিয়েছি। তখনই তারা শুনতে পায় যে ব্রথাল থেকে এই মেয়েটা পালিয়ে এসেছে। সেখান থেকে লোকেরা এসেছে তাকে খুঁজতে। লুঝাও বাইরে গিয়ে তাদের সঙ্গে ফাইট করতে থাকে। তখন সেখানে শাওরেন চলে আসে। তারা একজনকে ধরে, তবে সেই লোক নিজেই বিষ খেয়ে নেয়। এরপরে তারা আবার সেই মেয়েটার কাছে গেলে মেয়েটা বলতে থাকে, আমাকে একটা সিক্রেট রাস্তা দিয়ে ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল। আমার চোখ বাঁধা ছিল, তাই আমি ভালোভাবে কিছু দেখিনি, তবে একটু ফাঁকা দিয়ে আমি দেখতে পেয়েছি সেখানে অনেকগুলো পিলার ছিল। এটা শুনে তারা বুঝতে পারে এটা জিফাং প্যাভিলিয়ন। এরপরে তারা সেখানে যাওয়ার জন্য মনস্থির করে ফেলে, আর সৈনিককে বলে দেয় কিছু পোশাক আর মেকআপ নিয়ে আসতে। এদিকে একজন সেবক এসে সিতুকে বলে, একটা মেয়ে পালিয়ে গেছে। সিতু তাকে একটা থাপ্পড় দিয়ে বলে, একটা কাজ ঠিক করে হয় না, এবার নতুন ব্যাচের মেয়েদের তাড়াতাড়ি নিয়ে আসো, অতিথিরা অপেক্ষা করছে। এদিকে মেয়েদের যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সৈনিক মাতাল হওয়ার নাটক করে তাদের রাস্তা আটকায়, আর এরা দুজন পেছনে গিয়ে নিজেরাই নিজেদের চোখ হাত বেঁধে দাঁড়িয়ে পড়ে। লোকটি গুনে দেখে 12 জন। সে বলে, আনলাম 10 জন, এখন 12 জন হলো কিভাবে? আমার কি, বেশি মানুষ হলে বেশি টাকা। এরপরে তাদেরকে নিয়ে আসা হচ্ছিল। লুঝাও চারদিকের আলো দেখে বুঝতে পারে এটা সেই জায়গা যেখানে সিতুর সঙ্গে দেখা করতে সে এসেছিল। একটু পরে একজন লোক লুঝাওকে বলে, এখানে একজন অতিথি আসবে, তাকে ভালোভাবে সার্ভ করবে। তখন সেখানে একজন লোক চোখ বেঁধে আসছিল। এই লোকটা হলো শত্রু রাজ্য মানে চিয়াং রাজ্যের লোক। তখন সেখানে শাওরেন আসে। সে এখানে মেয়ে সেজে এসেছিল। লুঝাও বলে, তুমি তাহলে এখানে থাকো, আমি সিক্রেট রাস্তা খুঁজে আসছি। এরপরে সে বাইরে এসে সবার প্রথমে এই ব্রথালের যে ওইরান তার কাছে যায় এবং গিয়েই বলে, গান পাউডার কোথায়? ওইরান তার উপর আক্রমণ করতে চাইলে সে উল্টো তাকে ধরে ফেলে। ফলে ওইরান বলে দেয় যে গান পাউডার এই ঘরের পেছনে আছে, তবে এর মাথা এই মোমবাতির নিচে আছে। লুঝাও তাকে ধরে নিয়ে গিয়ে সেই মোমবাতির নিচ থেকে গান পাউডারের সুতা বের করে ফেলে। এরপর বলে, তোমাদের লিডার কে? মহিলা বলে, আমি জানি না, আমি সত্যিই জানি না। লুঝাও বলে, তাহলে তোমাকে দিয়ে আমি কি করব? সে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর সে সেই ঘরের ভেতরে কিছু নকশা পায়। পরে সে শাওরেনের কাছে ফিরে আসে। এসে দেখতে পায় শাওরেন ধীরে ধীরে সেই লোককে মারছে, আর ওই লোক বলছে, মাস্টার আমাকে আরো মারুন। লুঝাও হাসতে থাকে। শাওরেন তাকে ইশারায় জিজ্ঞেস করে সবকিছু ঠিক আছে কিনা। সে বলে হ্যাঁ। তখন শাওরেন ওই লোককে অজ্ঞান করে ফেলে তাকে ইচ্ছে মতো লাথি দেয়। পরে সে লুঝাওকে বলে, জানো আমি ওকে বলেছি আমি ছেলে, তারপরও সে বলছিল আমি যেন তাকে মারি। দুনিয়ার খারাপ একটা লোক। লুঝাও তার কথা শুনে আরো হাসছিল।
এরপর সে তার সাথে করে আনা নকশা তাকে দেয়। পরে তারা দুজন লাথি দিয়ে ওই লোককে বের করে ফেলে। লুঝাও বলে, আমি বন্দি থাকা মেয়েদের বাঁচাতে যাচ্ছি। শাওরান বলে, আমি সিতুর কাছে যাচ্ছি। এরপরে লুঝাও একটা মেয়েকে বাঁচায়। তখন মেয়েটা বলে, আমি আপনাকে বাকি মেয়েদের কাছে নিয়ে যাচ্ছি। তারা সেখানে গেলে লুঝাও সেখানে থাকা সকল লোকেদের মেরে ওই সকল মেয়েদের পালিয়ে যেতে বলে। তবে একটা মেয়ে চিৎকার করে বলছিল, আমাকে ছেড়ে দিন, আমি আর করবো না, আমি আর করবো না। লুঝাও দেখতে পায় এটা সু। সে বলে, তুমি এখানে কি করছো? তখন সুয়ের মনে পড়ে সে তার দাসীকে বলছিল, রাজকুমার কেন আমাকে দেখতে আসছে না? সে কি প্রতিদিনই ব্যস্ত থাকে? আমি জানি সে নিশ্চয়ই বাড়িতে অন্য কোনো মেয়ে এনেছে। তাই সে সিতুর ঘরে যায় দেখার জন্য। তবে তখন তার হাত লেগে একটা সিক্রেট দরজা খুলে যায়। সে দরজা দিয়ে ভেতরে চলে আসে, আর এভাবেই সে এখানে আটকা পড়ে যায়। অর্থাৎ সিতুর ঘর থেকে এই ব্রথালের মাঝখানে শুধু একটা সিক্রেট দেয়াল। বর্তমানে সু বলে, তুমি আমাকে ছেড়ে দাও, রাজকুমার এসে আমাকে বাঁচাবে। আমি তোমার সঙ্গে কত খারাপ কাজ করেছি, আমি তোমার সাথে যাব না। সে তাকে একটা থাপ্পড় মেরে সেখান থেকে নিয়ে যায়। এদিকে শাওরান সিক্রেট রাস্তা খুঁজতে খুঁজতে সিতুর কাছে চলে আসে। সিতু তার উপরে তীর দিয়ে অ্যাটাক করে, তবে সেগুলোর একটা তার নিজের গায়েই লেগে যায়। সে বলে, আমি একজন রাজকুমার, তুমি আমাকে এভাবে অ্যারেস্ট করতে পারো না। শাওরান বলে, রাজকুমার হয়ে শত্রু রাজ্যের সঙ্গে সম্পর্ক করেছো, অবৈধ অস্ত্র বানাচ্ছ, অবৈধ ব্রথাল খুলে রেখেছো, সব প্রমাণ আমার হাতে আছে। এর মধ্যেই তার লোকেরাও সেখানে চলে আসে আর সিতুকে ধরে নিয়ে যায়। এদিকে ব্রথাল থেকে মেয়েরা মুক্তি পেয়ে লুঝাওকে সম্মান জানাতে থাকে। তারা বলে, এখান থেকে গিয়ে আমরা মরে যাব, তাই আপনি যেহেতু আমাদের বাঁচিয়েছেন, এজন্য আমরা আপনাকে সম্মান জানিয়ে গেলাম। লুঝাও বলে, পাগলামি করো না, নিজেদের মেরে কি লাভ, আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে। একজন বলে, আমাদের এখন কোথাও সম্মান নেই, আমরা কিভাবে বাঁচবো? লুঝাও বলে, মানুষের কথায় কি আসে যায়, আমরা জানি কেউ ইচ্ছে করে এখানে আসে না। আমার পরিবার ব্যবসায়ী পরিবার, আমাদের অনেক দোকান আছে, তোমরা যদি চাও আমি তোমাদের সেখানে কাজের ব্যবস্থা করে দিতে পারি। এতে সেই সব মেয়েরা রাজি হয়ে যায়। একটু পর সিতুকে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। এরা দুজন একজন আরেকজনকে উকি দিয়ে দেখছিল। লুঝাও দৌড়ে শাওরানের দিকে যাচ্ছিল, তবে হঠাৎ সে থেমে যায় আর তার মুখ থেকে ব্লিডিং শুরু হয়ে যায়। শাওরান দৌড়ে এসে তাকে ধরে। যখন সে সিতুর দিকে তাকায় তখন দেখতে পায় সিতু হাসছে। এরপরের সিনে শাওরান সিতুর সঙ্গে জেলখানায় দেখা করতে আসে। সে বলে, তুই ওকে বিষ দিয়েছিস? সে তাকে বিভিন্নভাবে আঘাত করে বলে, এর অ্যান্টিডোট কোথায় আছে তাড়াতাড়ি বল। সিতু হাসতে থাকে আর বলতে থাকে, তোর সবসময় মনে হয় যে আমি জিনুকে মেরেছি, আর এই জন্য তুই আমার উপর রেগে আছিস। আমাকে শেষ করতে যা দরকার পড়ে তুই তাই করছিস। তবে তুই সত্যিটা জানিসই না। ওই দিন জিনুকে আমি আটকে ছিলাম, সে প্রচন্ড আহত ছিল, কিন্তু তারপরও সে আমার কাছ থেকে পালিয়ে গিয়েছিল। তবে এরপর তার বডি পাওয়া যায়, তাকে কে মেরেছে তা কেউ জানে না। ওই সময় তুই জিনুকে বাঁচাতে পারিসনি, আর এখন তুই লুঝাওকেও বাঁচাতে পারবি না। তুই যত যাই করিস আমার কাছে তুই সব সময় হেরে যাবি। তুই একটা পাগল। লুঝাওয়ার জন্য তুই সবকিছু করতে পারবি। তাহলে তোকে আমি সবকিছু খুলে বলি। ওকে আমি বিষ দিয়েছি ওই দিন টিপসই দেওয়ার কালি থেকে। ওই বিষ ধীরে ধীরে ওর শরীরে ঢুকে গেছে। ওই বিষের শুধুমাত্র একটাই অ্যান্টিডোট আছে, সেটাও আমি খেয়ে ফেলেছি। এখন শুধুমাত্র লুঝাও আমার সঙ্গে ঘুমালে সে ভালো হতে পারবে। তাই লুঝাওকে বাঁচাতে এখন সবার প্রথমে তোকে আমাকে ছেড়ে দিতে হবে। তারপর নিজের হাতে লুঝাওকে আমার বিছানায় পাঠাতে হবে। পরে যদি আমার মুড হয়, যদি আমি লুঝাওর সঙ্গে ঘুমাই, তাহলে হয়তো সে প্রাণে বেঁচে যেতে পারে। এই কথা শুনে শাওরান সাথে সাথে তলোয়ার দিয়ে তার মেইন পার্টটা কেটে ফেলে। সিতু একদম হতভম্ব হয়ে যায়। শাওরান বলে, তুই নিজের মৃত্যুর চিন্তা কর, আমার প্রেমিকাকে আমি কিভাবে বাঁচাবো সেটা আমার চিন্তা। এই বলে সে সেখান থেকে চলে যায় আর সিতু চিৎকার করতে থাকে। এদিকে লুঝাওয়ের অবস্থা খুবই খারাপ ছিল। শাওরান অসুস্থ অবস্থায় সেখানে আসে। সে হাতে করে একটা জেডের চাকু নিয়ে এসেছে। সে বলে, আমার শরীর থেকে সিল্ক ওয়ার্ম বের করে ফেলো। আমি তোমাদের বলে দেই, গত পর্বে তোমরা দেখেছিলে ছোটবেলায় শাওরানকে সুস্থ করতে জিনু তাকে একটা ওষুধ খাইয়েছিল। মূলত সেটা ছিল একটা জীবন্ত পোকা, যার নাম সিল্ক ওয়ার্ম, এবং ওইটা শাওরানের শরীরে থাকার কারণেই তার শরীরে ব্যথা অনুভূত হয় না। এখন সে সেটা বের করে ফেলতে বলছে আর সেটা দিয়ে ওষুধ বানিয়ে লুঝাওকে খাওয়াতে বলছে। তবে ইয়াওয়ের সাহস হচ্ছিল না, তাই শাওরান নিজেই নিজের বুকে আঘাত করে হাত দিয়ে সেটা বের করে এবং ইয়াওকে দিয়ে দেয়। এরপর সে লুঝাওর কাছে এসে বলে, ভয় পেও না, তুমি ভালো হয়ে যাবে। এদিকে সিতুকে বাইরে বেঁধে রাখা হয়েছিল এবং তার শাস্তি শোনানো হচ্ছিল। অবৈধভাবে চিয়াং রাজ্যের লোকেদের সঙ্গে সম্পর্ক রাখায়, অবৈধ অস্ত্র তৈরি করায় এবং সিক্রেট ব্রথাল রাখায় তাকে আজীবন কারাবাসের শাস্তি দেওয়া হয়েছে। আর তার কনকিউবাইন সুকে শাস্তি হিসেবে রাজকুমারের বাড়ির সকল আরাম আয়েশ থেকে বিতাড়িত করা হয়েছে।
লোকজন সিতুর গায়ে তরকারি ছুঁড়ে মারছিল আর বলছিল, তোর কারণে আমাদের পরিবার শেষ হয়ে গেছে। দুই একজন তাকে মারতে যায়, তখন ভুলবশত একজন তার প্যান্ট খুলে ফেলে। এরপরে সবাই যখন তাকে দেখতে পায় যে তার মেইন পার্ট নেই, তখন সবাই হাসাহাসি শুরু করে। সিতু পাগলের মতো হয়ে যায়, তবে তার এখন কিছুই করার ছিল না। আড়াল থেকে দুজন এগুলো দেখছিল। এদের মধ্যে একজন হলো সিতুর পার্সোনাল সৈনিক। সে আরেকজনকে বলছিল, আপনার মিশন কমপ্লিট হয়েছে। সেই রহস্যময় ব্যক্তির হাতে একটা সবুজ রঙের আংটি ছিল। সে বলছিল, এই মিশন কমপ্লিট হয়েছে, তবে আমার ডিফেন্স ম্যাপের প্রয়োজন। সৈনিক বলে, সেটা তো জিনুর কাছে ছিল, তবে এখন হয়তো শাওরেনের কাছে আছে। সেই লোক বলে, আমি একটা জিনিস বুঝতে পারছি না, শাওরেন সারা বছর জিনুর পেছনে ঘুরে বেড়াতো, এখন সে লুঝাওর জন্য পাগল হয়ে গেছে, কারণ কি? সৈনিক বলে, লুঝাওয়ের জন্মদিনের পর থেকে সে একদম বদলে গেছে। এই কথা শুনে এই লোক একটু অবাক হয়। এদিকে লুঝাওয়ের জ্ঞান ফিরে আসে। সে জিজ্ঞেস করে, তোমাদের কি হয়েছে? মনে হচ্ছে কয়দিন ধরে যেন ঘুমাও না। ইয়াও পুরোটা বলতে চায়, তবে শাওরেন তাকে থামিয়ে দিয়ে বলে, সিতু তোমাকে বিষ দিয়েছিল, আমরা তার অ্যান্টিডোট খুঁজে ওষুধ বানিয়েছি, তাই আমরা একটু ক্লান্ত হয়ে গেছি। ইয়াও চলে গেলে শাওরেন তাকে সবকিছু খুলে বলে যে কিভাবে সিতু আর সুকে শাস্তি দেওয়া হয়েছে। এরপর সে বলে, জানো, গত রাতে আমি একটা স্বপ্ন দেখলাম। আমি দেখলাম তোমাকে চারদিক থেকে সন্ত্রাসরা ঘিরে ফেলেছে, কিন্তু তোমাকে বাঁচানোর জন্য আমি সেখানে ছিলাম না। আমি তোমাকে বাঁচাতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। সে বলে, সেটা তো একটা স্বপ্ন ছিল। তখন তাদের মাঝখানে একটা পর্দা চলে আসে। সে বলে, তুমি তো আমাকে বাঁচিয়েছো, দেখো আমি বেঁচে আছি। সে পর্দাটা সরিয়ে দিয়ে বলে, এখন থেকে আমাদের মাঝে আর কোনো দূরত্ব থাকবে না। শাওরেন এরপর তাকে কিস করতে শুরু করে। পরে সে বলে, তুমি ভালো করে ভেবে নাও, পরে পস্তাবে না তো? লুঝাও বলে, আমার কোনো সিদ্ধান্তের জন্য আমি আজ পর্যন্ত পস্তাইনি। এরপরে তাদের মধ্যে সবকিছুই হয়ে যায়। সকালে শাওরেন তৈরি হচ্ছিল, তখন সে আবার তার মাথায় পাকা চুল দেখতে পায়। তার সৈনিক বলে, উত্তরের পাহাড়ে কিছু চিয়াং রাজ্যের লোকেদের পাওয়া গেছে, যাদের কাছে কিনা গান পাউডার রয়েছে। শাওরেন বলে, ঠিক আছে, আমি সেখানে যাচ্ছি। লুঝাওকে ডেকো না, ওকে একটু ঘুমাতে দাও। এই বলে সে চলে যায়। এদিকে লুঝাও জিনুকে বলছিল, ধন্যবাদ আমার প্রতিশোধ নেয়ার জন্য, এখন আমার আর কোনো কিছু চাওয়ার নেই, তাই এখন আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি, ভালো থেকো জিনু। এরপরেই জিনুর তার নিজের সকল স্মৃতি মনে পড়ে যায়। সে মনে মনে বলে, আমি তো মরে গিয়েছিলাম, কিন্তু আমাকে সিতু মারেনি। তখন সে কল্পনা করে সিতুর কাছ থেকে পালিয়ে সে সামনে চলে গিয়েছিল, তবে সেখানে সেই সবুজ রঙের আংটি পরা একজন লোক গাড়িতে বসেছিল আর তার লোকেদের বলছিল, এই মেয়েটাকে মেরে ফেলো। তারাই মূলত তাকে মেরেছে। এখন সে ইয়াওকে বলে, শাওরেন কোথায়? ইয়াও বলে, মাস্টার কিছু গান পাউডারের খোঁজ পেয়েছে, সেখানেই গেছে। তবে জিনু বলে, এটা হয়তো কোনো ফাঁদ, তাই এখনই আমাদের ওখানে যেতে হবে। সে যখন হেঁটে যাচ্ছিল, তখন তার হাঁটার ধরন দেখে ইয়াও বুঝে যায় যে এটা জিনু। এরপরে তারা রাস্তায় বের হলে কয়েকজন লোক তাদের উপর অ্যাটাক করে। লুঝাও ইয়াওকে শাওরেনের কাছে যেতে বলে আর নিজে এদের সঙ্গে ফাইট করছিল। এরপর সে পালিয়ে যেতে থাকলে সামনে আঙ্কেল ইওয়ানের গাড়ি চলে আসে। সে গাড়িতে উঠে পড়ে। আঙ্কেল বলে, এরা কারা? সে বলে, আঙ্কেল আমি আপনাকে সত্যি বলছি, সিতুর পেছনে আরো একজন লোক আছে। তখনই তার নজর পড়ে ইওয়ানের হাতের আংটির ওপর, এবং সে সাথে সাথেই বুঝে যায় যে এটাই সেই লোক যে তাকে মেরেছিল। তাই সে তার সঙ্গে ফাইট করতে চায়, তবে ইউয়ান তাকে অজ্ঞানের ওষুধ দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর সে বলে, তুমি আমাকে চিনে ফেলেছো, মানে তুমি সত্যিই জিনু, আমি তো শুধু আন্দাজ করেছিলাম। তখন দেখানো হয় সে সৈনিককে বলছিল, লুঝাওয়ের জন্মদিনের দিন জিনু মারা গেছে। এরপর হঠাৎ করে লুঝাওয়ের পুরো চরিত্রই বদলে গেছে। সৈনিক বলে, শুনেছি উত্তরের রিলেমে জাদুবিদ্যা চলে, তারা নাকি আত্মা ফিরিয়ে আনতে পারে। ইওয়ান বলে, তাহলে তো আমাকে একবার পরীক্ষা করে দেখতেই হয়। এদিকে শাওরেন সেই সকল লোকেদের ধরে বুঝতে পারে এরা চিয়াং রাজ্যের নয়। তখন ইয়াও এসে বলে, ম্যাডামকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। শাওরেন নিজের কাছে থাকা একটা পোকা ছেড়ে দেয় আর বলে, এই পোকা সিল্ক ওয়ার্ম যেখানে আছে সেখানে আমাদের নিয়ে যাবে। কিছু করে তারা পিলান প্যালেসে চলে আসে। শাওরেন ভেতরে যেতে চায়, তখন সৈনিক বলে, আপনি কি পাগল হয়ে গেছেন? এটা পিলান প্যালেস, এখানে আমরা বিনা অনুমতিতে এভাবে ঢুকতে পারবো না। শাওরেন টোকেন হাতে নিয়ে বলে, এটা আমার পার্সোনাল ম্যাটার, আমি তোমাকে অর্ডার করছি, তুমি এটার মধ্যে আসবে না। 2 ঘন্টার মধ্যে যদি আমি আর লুঝাও কেউ বাইরে না আসি, তাহলে পরবর্তী মাস্টার তুমি। এরপর সে টোকেনটা তার হাতে দিয়ে ভেতরে চলে আসে, এসেই ফাইট শুরু করে দেয়। এদিকে লুঝাওয়ের জ্ঞান ফিরে আসে। সেই ইউয়ানকে বলে, কি ব্যাপার, তুমি কি আমাকে আবার মারবে নাকি? ইউয়ান বলে, তোমার চোখ একদম মিয়াওয়ের মতো, আমি কিভাবে তোমাকে মারবো? আমি তোমাকে একটা গল্প বলি। ইউয়ান তার চাচাতো বোন রাজকুমারী মিয়াওকে পছন্দ করত। চিয়ান রাজ্যের সঙ্গে যুদ্ধের ফলে এই রাজ্যের অনেক বেশি ক্ষতি হয়ে যায়।
এই যুদ্ধ থামানোর জন্য এই রাজ্যের রাজকুমারীকে তাদের রাজ্যে পাঠানো হয়, মানে মিয়াওকে। তবে সেই রাজ্যের লোকেরা মিয়াওকে ছাড়ে না, তারা চরমভাবে তাকে অপমান করে মেরে ফেলে। রাতের আধারে তার বডি পাঠিয়ে দেওয়া হয়। রাজ্যের রাজকুমারীর এত বড় অপমান পুরো রাজ্যের জন্য অপমান, তাই এই ঘটনা গোপন রাখা হয়। ইউয়ান চিৎকার করে মহারাজকে বলতে থাকে একবার যেন তাকে মিয়াওকে দেখতে দেয়। তবে মহারাজ তাকে দেখতে দেয় না, উল্টো তাকে 30টা বেতের আঘাত দেওয়া হয়। এই অপমান এড়াতে দূরের পাহাড়ে রাজকুমারীকে দাফন করা হয়। ইউয়ান বলে, তখন আমি বুঝতে পেরেছি একমাত্র শক্তিশালী হলেই আমি আমার ভালোবাসার মানুষদের বাঁচিয়ে রাখতে পারবো। লুঝাও বলে, তো এখন আপনি বিদ্রোহ করতে চাইছেন? সে বলে, হ্যাঁ, আমি ক্ষমতা চাইছি। তুমি অনেক চালাক, আমি চাই তুমি আমার সাথে থাকো। তুমি ডিফেন্স ম্যাপ আমাকে দিয়ে দাও। লুঝাও বলে, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? সে বলে, এইসব প্ল্যান আমার ছিল। লুঝাও এক সওদাগরের মেয়ে, কিভাবে রাজকুমারের সঙ্গে তার বিয়ে হলো? কারণ এটা আমার প্ল্যান ছিল, যাতে সিতু তার সম্পদের লোভে পড়ে অন্যায় করে আর আমি তাকে রাস্তা থেকে সরাতে পারি। লুঝাও বলে, আপনি যত যাই করুন, আমাদের বংশ আজীবন রাজা রাজ্যের প্রতি লয়াল ছিল এবং থাকবে। তখন সৈনিক এসে বলে, সে এসে গেছে। ইউয়ান বলে, খেলা তো এখন শুরু হয়েছে। শাওরান লুঝাওকে বাঁচাতে পিলান প্যালেসে এসেছে এবং এখন সে ফাইট করতে করতে ভেতরে যাচ্ছে। সে সেখানে থাকা অনেকগুলো সৈনিকের সঙ্গে একা ফাইট করছিল। ইউয়ান বলে, ওর দিকে একবার তাকিয়ে দেখো, ওইবার তোমাকে যেমন সৈন্যরা ঘিরে ফেলেছিল, এবার ওকে সৈন্যরা ঘিরে ফেলেছে। তুমি কি তোমার চোখের সামনে ওকে মরতে দেখবে? তুমি যদি চাও ও বেঁচে থাকুক, তাহলে ডিফেন্স ম্যাপ আমাকে দিয়ে দাও। শাওরানের অবস্থা খুবই খারাপ ছিল, তারপরও সে উঠে দাঁড়িয়ে বলে, লুঝাও, চলো আমি তোমাকে বাড়ি নিয়ে যাই। ইউয়ান বলে, হাঁটু গেড়ে বসো, এরপর নিজের ডান হাত কেটে ফেলো, তাহলে আমি ওকে ছেড়ে দেব। শাওরেন হাঁটু গেড়ে বসে নিজের ডান হাত কাটতে যায়, তবে এরপর সে তলোয়ারটা ছুড়ে দেয়, যার ফলে লুঝাওয়ের শেকল কেটে যায় আর সে ইউয়ানকে মারতে যায়। তবে ইউয়ানের ভেতরে আগে থেকেই আর্মর পরা ছিল, যার কারণে তলোয়ারের আঘাত তার গায়ে লাগে না। এরপরে এরা দুজন সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে আসতে থাকে। শাওরেনের সৈনিক আরো সৈনিকদের নিয়ে সেখানে চলে আসলে ইউয়ানের লোকেরা আর সামনে যেতে পারে না। ইউয়ান সেখানে শাওরানের জেট দেখতে পায়, যেটা দেখে সে বলে, ও তুমি তাহলে সে। বাড়িতে আসলে দেখা যায় শাওরানের অবস্থা খুবই খারাপ ছিল। হঠাৎ করে লুঝাও দেখতে পায় শাওরানের মাথার চুল পেকে যাচ্ছে। সে তখন বলে, এগুলোর মানে কি? ও তো এর চেয়েও আরো বেশি আঘাত পেয়েছে আগে, ওর শরীরে তো ব্যথা অনুভব হয় না, তাহলে এখন এত কষ্ট কেন হচ্ছে? ইয়াও বলে, সিতু আপনাকে একটা ভয়ঙ্কর বিষ দিয়েছিল, আপনাকে বাঁচাতে মাস্টার তার শরীর থেকে সিল্ক ওয়ার্ম বের করে ফেলেছে। সৈনিক লিংসু সবটা বলতে চাইছিল না। তখন ইয়াও বলে, তুমি কি এখনো বুঝতে পারছো না আমাদের সামনে কে দাঁড়িয়ে আছে? লিংসু তখন মাটিতে বসে বলে, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারিনি। ওই সময় আপনাকে ফিরিয়ে আনার জন্য মাস্টার উত্তরের এক তান্ত্রিকের সঙ্গে দেখা করে, তবে সেই লোক আপনাকে ফিরিয়ে আনার বিনিময়ে একটা শর্ত দেয়। শর্তটা ছিল জিনুকে ফেরানোর বদলে শাওরানের অর্ধেক জীবন ত্যাগ করতে হবে। শাওরান তাতেই রাজি হয়ে যায়, আর এই কারণেই এখনই তার চুল পাকতে শুরু করেছে। এগুলো জানতে পেরে লুঝাও অনেক ভেঙে পড়ে। সে কান্না করতে শুরু করলে বুঝতে পারে শাওরান ঘুমের ভেতর আপু আপু বলে ডাকছে। তখন সে তার হাত ধরে বলে, আমি এখানেই আছি। শাওরান চোখ মেলে বলে, লুঝাও তুমি ঠিক আছো তো? সে বলে, এখনো আমাকে লুঝাও বলে ডাকছো? আমি ফিরে এসেছি। শাওরান, তোমার আপু ফিরে এসেছে। শাওরান একদম চমকে যায়। সে উঠেই লুঝাওকে জড়িয়ে ধরে। লুঝাও বলে, আমি যদি ফিরে না আসতাম, আমি তো জানতেই পারতাম না তুমি যে এত বোকা। আমাকে বাঁচাতে গিয়ে নিজের অর্ধেক জীবন দিয়ে দিয়েছো। শাওরান বলে, আমার অর্ধেক জীবনের বিনিময়ে তুমি যে ফিরে এসেছো, এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া। লুঝাও বলে, যখন সিল্ক ওয়ার্ম বের করেছো তোমার কি কষ্ট হয়নি? শাওরান বলে, একদমই না। লুঝাও তাকে জড়িয়ে ধরে বলে, চলো আমরা বিয়ে করে ফেলি, আমি আর তোমার থেকে দূরে থাকতে চাই না। এখানে সিন কাট হয়ে যায়। পরদিন সকালে লিনসু শাওরানকে বলে যে সে মহারাজের কাছে ইউয়ানের ব্যাপারে সবকিছু বলেছে এবং মহারাজ এখন ইউয়ানকে ধরার ওয়ারেন্ট জারি করেছে। এরপরে সেখানে লুঝাও আসে। শাওরান বলে, সবকিছু আগের মতোই আছে, আমি একটা সুযোগ বুঝে মহারাজকে সবকিছু বলবো আর সুনতিয়ান শেখ আবার তোমাকে ফিরিয়ে দিতে বলবো। লুঝাও বলে, তুমি মহারাজকে কি বলবে? জিনু মিথ্যা মরার নাটক করেছে, নাকি বলবে তুমি জাদুবিদ্যা করেছো? ভালো করে শোনো, অ্যানশিয়ান টাইম থেকেই জাদুবিদ্যা নিষিদ্ধ, তাই এই কথা তুমি আজীবন গোপন রাখবে। এই সেক্টে আমি অনেকদিন কাজ করেছি, তাই এখন আর আমি এখানে কাজ করতে চাই না। আমার মনে হয় তুমি এই সেক্টের ভালো মাস্টার, আমাকে আড়ালে থেকে তোমাকে সাহায্য করতে দাও। শাওরান আপু বলে ডাক দিলে সে বলে, আমাকে আর আপু বলে ডাকবে না, এই ভাই বোনের সম্পর্কই আমাদেরকে টেনে ধরে রেখেছিল।
জিনু জিনু তার ভাইকে ভালোবাসতে পারে না, তবে লুঝাও পারবে, তাই তুমি আমাকে লুঝাও বলেই ডাকবে। শাওরেন তাকে জড়িয়ে ধরে। এরপর লুঝাও আসল লুঝাওয়ের জন্য একটা মেমোরিয়াল ট্যাবলেট তৈরি করে, যেটার নাম ছিল না। সে বলছিল, আমি যখন তোমাকে চোখ ভালো হওয়ার ওষুধ দিয়েছিলাম, তখন আমি কখনো ভাবতেই পারিনি একদিন তোমার চোখ দিয়েই আমি দুনিয়া দেখব। এরপরে সে শাওরেনকে বলে, সত্যি কথা বলতে আমি অনেক আগে থেকেই জানি তুমি আমাদের শাও বংশের কেউ নও। আমার মায়ের একটাই মেয়ে হয়েছিল, কিন্তু তারপর তোমাকে নিয়ে আসা হয় আর বলা হয় আমার মায়ের যমজ সন্তান হয়েছে। সবকিছু জানার পর আমি বাবাকে এই বিষয়ে জিজ্ঞেস করি, তবে বাবা আমাকে কিছু বলে না। বাবা বলে, বংশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের একটা ছেলের প্রয়োজন। তাই আমি এই অ্যানসেটাল হলে ওয়াদা করেছিলাম আমি এই গোপন কথা আজীবন গোপনই রাখবো। তবে তোমাকে আমি ঘৃণা করতাম, এটা সত্যি কথা, কারণ শাও বংশের মেয়ে আমি, অথচ আমার জিনিস সব তোমাকে দিয়ে দেওয়া হতো। এটা আমার একদমই পছন্দ হতো না। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। শাওরেন বলে, এগুলো আমার কাছে কোনো কষ্ট না। এরপরে শাওরেন অ্যানসেটাল হলের তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে বলে, আমি কথা দিচ্ছি আমি সারা জীবন ওকে দেখে রাখবো, ওর খেয়াল রাখবো, ওর কোনো কষ্ট হতে দেব না। দয়া করে আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন। অন্যদিকে সিতুকে দেখানো হয় সে জেলখানায় ছিল। একটু পর সেখানে ইউয়ান আসে আর বলে, তুমি আমাকে কি জন্য ডেকেছো? সিতু বলে, আমি শুনেছি আপনাকে নাকি মহারাজের লোকেরা খুঁজে বেড়াচ্ছে। তাহলে তো আপনি শাওরানকে মারতে পারবেন না। আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করুন। আমি আমার জীবন দিয়ে হলেও শাওরানকে শেষ করতে চাই। ইউয়ান বলে, ঠিক আছে, শাওরেনকে আমি সং মেনশনে ডাকবো। সেখানে পুরো ঘরে গান পাউডার দেয়া থাকবে, বাকিটা তোমার উপর নির্ভর করবে। ও আরেকটা কথা, লুঝাও তার 18তম জন্মদিনের দিন মারা গেছে। তার বডিতে এখন যে আছে সে হলো জিনু। এরপরে সিতু লুকিয়ে জেলখানা থেকে চলে যাচ্ছিল। তখন সামনে সে দুজন লোককে কথা বলতে শুনে, যারা বলছিল মেয়েটা অনেক ভালো ছিল, বারবার বলছিল রাজকুমার আমাকে বাঁচান, এগুলো বলে তারা হাসাহাসি করছিল। সিতু বুঝে যায় যে তারা শুয়ের কথা বলছে, তাই সে একজনকে সাথে সাথেই মেরে ফেলে আর একজনকে জিজ্ঞেস করে মেয়েটা কোথায়। সেই লোক শুয়ের কথা বললে সিতু শুয়ের কাছে আসলে দেখতে পায় শু অলরেডি ভয় পেয়ে আছে। সে তখন তাকে শান্ত করে আর বলে, আমি এসেছি, তুমি ভয় পেও না। সে তাকে দেখে প্রথমে রাজকুমার বলে ডাক দেয়, পরে বলে, আপনি কি আমার রাজকুমারকে দেখেছেন? সে তার হাতে একটা অ্যামুলেট দিয়ে বলে, এটা রাজকুমারকে দিয়ে দেবেন, আমি ওনার জন্য প্রার্থনা করে এনেছি, ওনার সব মুসিবত কেটে যাবে। সিতু তার এই অবস্থা দেখে প্রচন্ড ভেঙে পড়ে। সে তার মাথায় হেয়ার পিনটা পরিয়ে দেয়, নিজের জামা তার গায়ে পরিয়ে দেয় আর এরপরেই তার পেটে চাকু ঢুকিয়ে দেয়। পরে সে বলে, আমাকে ভালোবেসে তুমি কোনোদিন অনুশোচনা করেছো? শু বলে, কখনোই না। এরপরেই সে মারা যায়। সিতু তার শেষ কাজ করে আর বলতে থাকে, তুমি চিন্তা করো না, কয়দিনের মধ্যে আমিও তোমার কাছে আসছি। সিতু মূলত শুকে মেরে ফেলেছে কারণ শু এভাবে বেঁচে থাকলে তার জীবন আরো কষ্টেই চলবে। এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। এদিকে শাওরেন তীর প্র্যাকটিস করছিল। তখন লিংসু এসে বলে, সং ম্যানশনে কাউকে দেখা গেছে। শাওরেন বলে, সেখানে অবশ্যই ইউয়ান গেছে, আমাকে সেখানে যেতে হবে। লিংসু সাথে যেতে চায়, তবে শাওরেন না করে। এরপর শাওরেন সেখানে গেলে দেখতে পায় সেখানে আছে সিতু। সিতু বলে, তুমি আমার পুরো জীবনটা শেষ করে দিয়েছো, যদি তুমি না থাকতে তাহলে শু বেঁচে থাকতো। এরপরে সে সেখানে থাকা গান পাউডারের উপর আগুন ফেলে দেয়, তবে কিছুই হয় না। শাওরেন বলে, ইউয়ানের ডিফেন্স ম্যাপ প্রয়োজন, যেটা আমার কাছে রয়েছে, তাই ও এত সহজে আমাকে মারবে না। তুমি আজীবন ইউয়ানের সঙ্গে কাজ করেছো, তবে আসল কথা হলো ইউয়ান তোমাকে ব্যবহার করেছে। সিতু বলে, তোমরা কি করেছো? তোমরাও তো আমাকে ব্যবহার করেছো যাতে সত্য পর্যন্ত পৌঁছাতে পারো। তোমরা চাইলে একদিনই আমাকে মেরে ফেলতে পারতে, কিন্তু তোমরা তা করোনি, তাই তোমরা সবাই অপরাধী, সবাই আমাকে ব্যবহার করেছো। এরপর সে নিজেই নিজেকে শেষ করে ফেলে। শাওরেন সং পরিবারের টেমপ্লেট দেখে অবাক হয়ে যায়। তখন ইউয়ান সেখানে আসে। সে বলে, কি অনেক পরিচিত মনে হচ্ছে। তার কারণ হলো তুমি এই সং পরিবারের ছেলে। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি সং পরিবারের ফ্যামিলি ট্রিতে দেখতে পারো। শাওরেন বলে, তুমি এই মিথ্যা একটা জিনিস দিয়ে আমাকে ভয় দেখাতে পারবে? সে বলে, ভয় দেখাচ্ছি না, তোমাদের সং পরিবার এই রাজ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, শাও পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মহারাজ পুরো সং পরিবারকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। তখন সং লোয়ের স্ত্রী প্রেগনেন্ট ছিল, তবে পরে যখন আমি তার বাচ্চা সহ তাকে ধরতে আসি তখন জানতে পারি তার বাচ্চা নেই এবং তোমাদের পরিবারের জেট সেটাও নেই। শাওরেন বলে, আমি তোমাকে মেরে ফেলবো। সে বলে, আমাকে মেরে ফেললে কিছু হবে না, তোমার পরিচয় ফাঁস হয়ে যাবে। মহারাজ যদি কোনোভাবে জানতে পারে তুমি সং পরিবারের, তুমি সেদিনই শেষ।
আর লুঝাও যদি জানতে পারে যে পরিবার তাদের পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সেই পরিবারের ছেলেকেই সে ভালোবেসেছে, বুঝতেই পারছো সে তোমাকে কি পরিমাণ ঘৃণা করবে। শাওরেন বলে, এখন তুমি কি চাও? সে বলে, ডিফেন্স ম্যাপ আমাকে দিয়ে দাও, আমি তোমার পরিচয় গোপন রাখবো। শাওরেন বলে, তুমি চাও আমি রাজ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব? কখনোই না। আমি শাও পরিবারে বড় হয়েছি, আমাদের পরিবারের লোকেরা মরে যাবে তবে বিশ্বাসঘাতকতা করবে না। এই বলে সে নিজেই মরে যেতে চায়, তবে ইউয়ান তলোয়ার ধরে রাখে। সে বলে, তুমি ভুল ভাবছো। চিয়ান রাজ্যের লোকেরা আমাদের সঙ্গে বছরের পর বছর অন্যায় করে আসছে, আমি রাজা হয়ে তাদেরকে একেবারে নির্মূল করে দিতে চাই। আমি বেশি কিছুই চাই না, শুধু এইটুকুই চাই, আমি রাজ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি না, আমি শুধু অপরাধীদের শাস্তি দিতে চাই, যাতে আর কোনো নিরপরাধ মানুষ শাস্তি না পায়। তুমি চালাক মানুষ, তাই আমার মনে হয় না তোমাকে আর কিছু বলার প্রয়োজন আছে। আমি তোমাকে ভাবার কয়েকদিন সময় দিলাম, আগে তোমার আর লুঝাওয়ের বিয়ে হয়ে যাক, তারপরে তুমি আমাকে ডিফেন্স ম্যাপ দিও। এই বলে সে চলে যায়। এরপরে শাওরেন তাদের পরিবারের ফ্যামিলি ট্রি এর যে বই সেটাকে দেখে এবং জানতে পারে সত্যি বিশ্বাসঘাতক সং লো এর স্ত্রী প্রেগনেন্ট ছিল। তবে এরপর তাদের সন্তানকে আর পাওয়া যায়নি। শাওরেন নিজের জেটটার উপর রক্ত দিয়ে সেটা যখন ওই বইয়ে থাকা চিহ্নের উপর ধরে তখন সেটা কমপ্লিট হয়ে যায়, মানে এটা সং পরিবারের একটা আইডেন্টিক্যাল সিল। শাওরেন তখন প্রচন্ড ভেঙে পড়ে, কারণ এই কথা সে কিভাবে লুঝাওকে বলবে। এরপরে সে পানিতে নিজের হাত ধুচ্ছিল আর ইউয়ানের কথা মনে পড়ছিল, যেখানে ইউয়ান বলছিল তোমার গায়ে সং পরিবারের রক্ত বইছে। এই কথা যখন জানাজানি হবে তখন জিনু তোমাকে মন থেকে ঘৃণা করবে, তাই যা সিদ্ধান্ত নেবে ভেবে চিনতে নেবে। শাওরেন সং পরিবারের ফ্যামিলির বইটা নিয়ে লুঝাওয়ের কাছে আসে, তবে লুঝাও তাকে টেনে নিয়ে বসায়। এরপরে তাকে কতগুলো বিয়ের পোশাক দেখিয়ে বলে, দেখো তো কোনটা পছন্দ হয়। শাওরেন বলে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা সিলেক্ট করো। লুঝাও খুশি হয়ে চলে যায়। শাওরেন মনে মনে ভাবতে থাকে, আমি কিভাবে সত্যিটা তোমাকে বলবো। পরদিন তারা টেম্পলে প্রার্থনা করতে আসে। এখানে লুঝাও শাওরেনকে তার মতোই দীর্ঘ জীবনের জন্য একটা ব্রেসলেট পরিয়ে দেয়। তারা প্রার্থনা করছিল তখন শাওরেন ইউয়ানের সৈনিককে দেখতে পায়, তাই সে বলে, আমার একটু কাজ আছে, আমি এখন আসছি। সে ইউয়ানের কাছে গেলে ইউয়ান তাকে একটা বই দেয়, যেখানে সুনতিয়ান সেক্টরের সকল লোকেদের লিস্ট ছিল। শাওরেন বলে, তো এখন তুমি আমাকে হুমকি দেওয়া শুরু করেছো। সে বলে, তোমার বিয়ে হতে চলেছে, তোমার বিয়ের জন্য আমি খুশি, তবে তুমি নিশ্চয়ই জানো তোমাকে কি করতে হবে। শাওরেন সেখান থেকে চলে যায়। বাড়িতে এসে দেখতে পায় বাড়িতে সবাই তাদের বিয়ের আয়োজন করছে। এখানে লিংসু আর ইয়াও ফুল বানাতে গিয়ে নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দৌড়াদৌড়ি শুরু করে। তখন লিংসু ইয়াওকে ধরে ফেলে, মনে হয় তারা এখন একজন একজনকে ভালোবেসে ফেলেছে। এরপরে লুঝাও লিংসুকে কিছু বই দিয়ে বলে, শাওরেনকে দিয়ে দাও, কিছুদিন ধরে ওকে অন্যমনস্ক লাগছে, মনে হয় ইউয়ান এখনো ধরা পড়েনি, তাই ও চিন্তায় আছে। লিংসু বলে, আপনি সরাসরি জিজ্ঞেস করুন। সে বলে, আগের মতো আমি এখন ওকে জোর করে ওর কাছ থেকে কিছু জানতে পারি না, এখন আমি ওর স্ত্রী হতে চলেছি, ও যদি আমাকে কিছু বলতে না চায় তাহলে আমার ওকে জোর করা ঠিক হবে না। লিংসু বলে, ও আমি বুঝতে পেরেছি। এদিকে শাওরেন চিন্তায় ছিল, তখন লিংসু এসে বলে, মাস্টার আমি জানি আপনি কি জন্য চিন্তা করছেন। শাওরেন অবাক হয়ে বলে, তুমি জানো মানে? সে বলে, হ্যাঁ আমি জানি, আসলে আপনাদের বিয়ে হতে চলেছে তো আমি শুনেছি বিয়ের আগে নাকি ছেলেদের ভিতরে ভয় থাকে, তবে আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য বই নিয়ে এসেছি। এই বই দেখে তো শাওরেনের মাথা ঘুরে যায়। সে বলে, আচ্ছা ঠিক আছে তুমি যাও। লিংসু বলে, মাস্টার আমি জানি আপনি অনেক বছর পর অনেক কিছু করে আপনার ভালোবাসার মানুষকে পাচ্ছেন, তাই আপনার মধ্যে একটু বেশি এক্সাইটমেন্ট কাজ করছে, তবে এত বড় একটা দিনে আপনি যদি চিন্তা করে পড়ে থাকেন তাহলে তো আর হয় না। শাওরেন লিংসুকে চলে যেতে বলে। এরপর সে মনে মনে বলতে থাকে, সত্যি কথা, এতদিন পর এত কিছু করার পর আমি ওকে বিয়ে করতে পারছি, এখন আমি ওকে সত্যিটা বলে দিলে সবকিছু নষ্ট হয়ে যাবে। এরপর রাতের বেলা তারা দুজন আবার অ্যানসেন্ট্রাল হলে এসে সবার কাছে আশীর্বাদ চাইতে থাকে, কারণ আগামীকাল তাদের বিয়ে। লুঝাও খুশি হয়ে নিজের ভালোবাসার কথা বলছিল, তবে শাওরেন এখনো অন্যমনস্ক ছিল। পরদিন তারা দুজন বিয়ের পোশাক পরে বিয়ের মণ্ডপে আসে। বিয়ের সকল নিয়ম কানুন মেনে তাদের বিয়ে হয়ে যায়। হঠাৎ করেই একজন বাইরে থেকে তাদেরকে ডাক দেয়। তারা বাইরে গেলে সেই লোক বলে, একজন লোক কিছু জিনিসপত্র দিয়ে তাকে পাঠিয়েছে, এগুলো মূলত লুঝাওয়ের যৌতুক হিসেবে দেওয়া হয়েছে। লুঝাও বুঝতে পারে এটা করেছে ইউয়ান, এবং এই জিনিসগুলো মূলত রাজকুমারী মিয়াওয়ের। এদিকে ইউয়ান মিয়াওয়ের কবরের সামনে এসে বলছিল, আমি একটা অকর্মা, আমি এখনো তোমার প্রতিশোধ নিতে পারিনি, ও দেখতে অনেকটা তোমার মতো,
তাই তোমার বিয়ের সকল যৌতুক আমি ওর নামে দিয়ে দিয়েছি। তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমি তোমার প্রতিশোধ নিয়ে নেব। এদিকে এরা দুজন ঘুমিয়েছিল। ভোরবেলা ধীরে ধীরে শাওরেন ওঠে। শাওরেন এরপর ডিফেন্স ম্যাপ নিয়ে ঘর থেকে বের হয়। তবে দেখা যায় লুঝাও জেগে আছে এবং সেও শাওরেনকে পিছু করতে থাকে। পিছু করতে করতে হঠাৎ লুঝাওয়ের কাছে একটা চিঠি আসে। এদিকে সৈনিক ইউয়ানকে বলছিল, রাজকুমার আপনি যা বলেছেন তাই হচ্ছে। লুঝাও শাওরেনকে পিছু করছিল। ইউয়ান বলে, তুমি কি মনে করছো ও কোনো সাধারণ মেয়ে? শাওরেন যে অদ্ভুত আচরণ করছে এটাও বুঝতে পারবে না? শাওরেন এসে ডিফেন্স ম্যাপটা তাকে ছুড়ে দিয়ে বলে, তুমি যেটা চেয়েছিলে সেটা পেয়েছো, তুমি আর আমাকে ডিস্টার্ব করবে না। ইউয়ান বলে, আমি কি করে বুঝবো যে এটা আসল? তোমার স্ত্রী এত চালাক, তুমি কিভাবে এটা আনলে? তখন শাওরেন কল্পনা করে সে লুঝাওকে বলেছে ডিফেন্স ম্যাপের কোন কোন জায়গায় বেশি সৈনিক মজুত করা আছে, সেটা মহারাজ জানতে চেয়েছে। লুঝাও বলে, আমি অলরেডি সেই জায়গাগুলোতে মার্ক করে দিয়েছি, আলমারিতে আছে, তুমি নিয়ে যাও। বর্তমানে ইউয়ান বলে, তুমি আসলেই খুব খারাপ, নতুন বউকে কেউ এভাবে ধোকা দেয়? শাওরেন চলে যেতে চাইলে সে বলে, আরে দাঁড়াও, তোমার জন্য আমার একটা সারপ্রাইজ আছে। তখনই দেখা যায় পেছনে লুঝাও দাঁড়িয়ে আছে। লুঝাও বলে, তুমি এখানে কেন এসেছো? ইউয়ান বলে, আমার সঙ্গে ষড়যন্ত্র করতে। লুঝাও বলে, আমি ওর একটা কথাও বিশ্বাস করি না, তো তুমি আমাকে সত্যি বলো, আমি তোমার সাথে সিংহের গুহায় যেতেও রাজি আছি। শাওরেন বলে, বাড়ি চলো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। ইউয়ান বলে, খেলা মাত্র শুরু হয়েছে, মেইন ক্যারেক্টাররা যদি চলে যায় তাহলে কিভাবে হবে? তখন সেখানে একটা বড় খাঁচা পড়ে, যার মধ্যে এরা দুজন বন্দী হয়ে যায়। লুঝাও বলে, এখনো কি তুমি আমাকে সত্যিটা বলবে না? ইউয়ান বলে, না, বলবে না, কারণ ও জানে সত্যিটা বললে তুমি ওকে ছাড়বে না। শাওরেন এরপর বলে, আসলে আমি সং লোয়ের ছেলে। লুঝাও বলে, এই জন্যই তুমি কয়দিন ধরে অন্যমনস্ক হয়ে আছো? সে বলে, হ্যাঁ। লুঝাও বলে, মানে তুমি সবকিছু জেনে আমাকে মিথ্যা বলে আমাকে বিয়ে করেছো? সে তখন তার বুকে চাকু ঢুকিয়ে দেয় আর বলে, তুমি একটা কাপুরুষ, তুমি সত্যের মুখোমুখি না হয়ে শত্রুর সঙ্গে হাত মিলিয়েছো, সেই শত্রুর সঙ্গে যে কিনা আমাকে মেরেছিল। আজ আমি তোমাকে মেরেই ফেলবো। শাওরেন মাটিতে পড়ে যায়। ইউয়ান বলে, আমি জানতাম, এই না হলে সুনপিয়ান সেক্টের লিডার, তুমি আমাকে হতাশ করোনি। লুঝাও বলে, তোমার সাহস থাকলে তুমি আমার সঙ্গে 1 ভার্সেস 1 ফাইট করো। তবে ইউয়ান সেখান থেকে চলে যেতে থাকে আর লুঝাও তাকে গালি দিতে থাকে। এরপরে লুঝাও শাওরেনের দিকে তাকিয়ে বলে, আর কত নাটক করবে, এবার ওঠো। শাওরেন একটু চোখ মেলে আবার চোখ বন্ধ করে ফেলে। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। আগের দিন রাতে যখন এরা দুজন এনসেটাল হলে ছিল তখন শাওরেন বসেছিল। লুঝাও বলে, আমরা এখন স্বামী স্ত্রী হতে চলেছি, তোমার মনের সব কথা তুমি আমাকে বলতে পারো, কিছু বলার থাকলে বলো, আমি শুনবো। শাওরেন তখন বলে, আমি বিশ্বাসঘাতক সংলোয়ের ছেলে, আমি সেই বিশ্বাসঘাতকের ছেলে যে কিনা চিয়াং রাজ্যের লোকেদের সঙ্গে মিলে শাও বংশকে ধোকা দিয়েছে, আমি তার একমাত্র ছেলে। এই কথা বলে সে তাদের ফ্যামিলি ট্রি এর সেই বইটা আর সেই জেটটা দেয়। এটা দেখে লুঝাও প্রচন্ড হতবাক হয়ে যায়, সে কান্না করতে থাকে। এরপর সে দাঁড়িয়ে বলে, তুমি তাহলে আগে থেকেই এটা জানতে, তুমি আগে কেন বলনি, কেন এখন বলছো? শাওরেন বলে, কারণ আমি তোমাকে হারাতে চাই না, টাকা পয়সা খ্যাতি কোনোটাই আমি চাই না, আমি শুধু তোমাকে চাই, তোমার সঙ্গে বাঁচতে চাই, তোমাকে বিয়ে করতে চাই। লুঝাও তলোয়ার নিয়ে এসে তার গলায় ধরে। শাওরেন বলে, আমি একটা অপরাধীর ছেলে, আমি তোমাদের কাছে অপরাধী, তুমি আমাকে মেরে ফেলো, এরপর মহারাজকে সবকিছু বলো, এতে আমার কোনো কষ্ট নেই, তবে আমি শুধু চাই আমি মারা যাওয়ার পর তুমি আমাকে ঘৃণা করো না। লুঝাও তলোয়ার ফেলে দিয়ে হাত দিয়ে তাকে আঘাত করে, এরপর মাটিতে বসে কান্না করতে শুরু করে। সে তার বাবার মেমোরিয়াল ট্যাবলেটের দিকে তাকিয়ে বলছিল, আমি এখন কি করব? এরপর অনেকক্ষণ কেটে যায়। শাওরেন বাইরে বসেছিল। তখন লুঝাও কল্পনা করে একদিন সে তার বাবাকে বলছিল, কেন ওর পরিচয় তুমি আমাকে বলছো না? তার বাবা বলে, তুমি ওর পরিচয় দিয়ে কি করবে? ও শাও পরিবারের বড় হচ্ছে, আমাদেরটা খাচ্ছে, আমাদেরটা পড়ছে, তার মানে ও আমাদেরই ছেলে। তুমি একদিন সুনকিয়ান সেক্টের লিডার হবে, তাই তোমাকে এটা মনে রাখতে হবে, কারো রক্তের উপর সেই মানুষটা কেমন সেটা বিচার করা যায় না। বর্তমানে লুঝাও বলে, তুমি কেন চাচ্ছ না? তুমি কি চাও আমি নিজের হাতে তোমাকে মারি? শাওরেন বলে, আমি তোমাদের কাছে ঋণী, তুমি আমাকে মেরে ফেললেই হয়তো আমি শান্তি পাবো। তখন লুঝাও বাইরে এসে বলে, আমি তোমাকে মারবো না, কারো জন্ম কেউ নির্ধারণ করতে পারে না, আমাদের দুই পরিবারের শত্রুতার মধ্যে তোমার কোনো লেনাদেনা নেই, অন্যায় করেছে তোমার বাবা, তাকে আমি যেদিন পাবো সেদিন আমি নিজের হাতে তাকে শেষ করব, আর যদি তুমি আমাকে বাধা দাও তাহলে তোমাকেও আমি শেষ করে ফেলবো।
শাওরেন বলে, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? আমি তাহলে মহারাজকে গিয়ে সবটা বলছি। লুঝাও বলে, মাথা ঠান্ডা করো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তার মানে এই না যে মহারাজও তোমাকে ক্ষমা করে দেবে। শাওরেন বলে, তাদের রক্ত যেহেতু আমার শরীরে বইছে তাহলে তাদের এই দায়ভার আমাকে নিতেই হবে। লুঝাও বলে, কাল বিয়ে, কাল যদি তুমি না থাকো ইউয়ান সন্দেহ করবে, সবকিছু প্ল্যান মতো হতে দাও। শাওরেন বলে, তুমি ভালো করে ভেবে বলছো তো? আমি তোমাদের শত্রুর ছেলে, তুমি আমাকে বিয়ে করবে? সে বলে, আমি তো বললাম এতে তোমার কোনো দোষ নেই, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। কাল বিয়ের পর আমরা দুজন একসাথে মহারাজের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলবো। শাওরেন তখন অনেক খুশি হয়ে যায়। এরপরেই মূলত তাদের বিয়ে হয়েছে। রাতের বেলা তাদের ঘরে তারা লিংসু আর ইয়াওকে বসিয়ে রেখে মহারাজের কাছে গেছে। এখানে ইয়াও বলছিল, আর একটু কাছে এসে বসো, বাইরে থেকে কেউ দেখলে সন্দেহ করতে পারে। তবে লিংসু ভীষণ লজ্জা পাচ্ছিল, তাই ইয়াও নিজেই তার কাছে এসে বসে। লিংসু ধীরে ধীরে তার হাত ধরতে চাইলে ইয়াও তার দিকে তাকিয়ে থাকে। এরপর তারা কোনো কথাবার্তা ছাড়াই একজন একজনকে কিস করতে শুরু করে। এদিকে মহারাজ সবকিছু শুনে বলে, তোমরা মৃত্যুর ভয় না করে আমাকে সবকিছু বলেছো, এতে আমি সত্যি অনেক খুশি হয়েছি। কিছু কথা আছে যা আমার তোমাদের বলা উচিত। শাওরেন, আমি অনেক আগে থেকেই তোমার আসল পরিচয় জানি। এই ঘটনা শুরু হয় ওই বছর বড় যুদ্ধ দিয়ে। সিতুর মায়ের পরিবার বিশ্বাসঘাতকতা করে বর্ডারে কোনো খাবার পাঠায় না, যার কারণে সৈনিকরা অনেক দুর্বল হয়ে যায়। ফলাফল, যুদ্ধে আমাদের প্রচন্ড ক্ষতি হয়, সকল সৈনিকরা মারা যায়। ওই সময় দেখা যায় উপদেষ্টা সংলো, মানে যে আসলে শাওরেনের বাবা, সে জিনুর দাদার কাছে এসে বলছে, এখন আমরা কি করব? জিনুর দাদা বলে, এই পরিস্থিতিতে কোনোভাবেই আমাদের জেতা সম্ভব না। এখন আমাদের প্রধান কাজ আমাদের মানুষদের বাঁচানো, তাই তুমি আমাকে মেরে ফেলো, এরপর তাদের কাছে স্যারেন্ডার করো। উপদেষ্টা বলে, এটা আপনি কি বলছেন? আমি আপনাকে মেরে ফেলবো? আপনি আমাকে মেরে ফেলুন, আপনি স্যারেন্ডার করুন। জিনুর দাদা জেনারেল বলে, আমাদের বংশ জন্ম জন্মান্তর ধরে জেনারেল থেকে এসেছে, তাই শত্রু দল কখনোই আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু তোমার কথা তারা বিশ্বাস করবে। আমি তোমাকে আদেশ করছি, আমাকে মেরে ফেলো আর শত্রুদের কাছে স্যারেন্ডার করো। এরপর সে তার আদেশনামা লিখে দেয়। সংলো সেই আদেশনামার সাথে নিজের একটা রক্ত দিয়ে লেখা চিঠি আর জেড জেনারেলের বডির ভেতর রাখে, কারণ এই বডি তো রাজ্যে পাঠানো হবে। এরপরে সংলো জেনারেলকে মেরে ফেলে আর চিয়াং রাজ্যের লোকেদের কাছে স্যারেন্ডার করে এবং বলে, আমি আমার নিজের রাজ্যের লোকেদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, আমি চিয়াং রাজ্যের লোকেদের হয়ে কাজ করতে চাই, আমি আপনাদের সঙ্গে যেতে চাই। এরপর সে মনে মনে বলতে থাকে, জেনারেল, আপনি চিন্তা করবেন না, যেই 5টা শহর চিয়াং রাজ্য আমাদের থেকে কেড়ে নিয়েছে সেই 5টা শহর আমি ফিরিয়ে নিয়ে আসব। এরপরে রাজ্যবাসী যখন জানতে পারে সংলো বর্ডারে বিশ্বাসঘাতকতা করেছে, তখন তারা সং ম্যানশনে এসে এটা ওটা ছুঁড়ে ফেলতে থাকে। ভেতরে সংলোয়ের স্ত্রী তার স্বামীর চিঠি দেখছিল, এখানে মহারাজও ছিল। আমার স্বামীর জন্য মহারাজ, আমরা মরতে রাজি আছি, আমার শুধু একটা অনুরোধ আছে, সং বংশকে আপনি বাঁচিয়ে রাখবেন। এরপরে সে এই পরিবারের বাকি লোকদের কাছে যায়, সেখানে বসে সে বলতে থাকে, মহারাজ দয়া করে আমাদেরকে মেরে ফেলুন। এখানে সবাই একই কথা বলছিল, এমনকি বাচ্চারাও। মহারাজের আর কিছু বলার থাকে না, তাই সে রাজি হয়ে যায়। এরপরে মহারাজ শাওরেনকে একটা চিঠি দেয়, যেটা তার মা তার জন্য লিখে গেছে। এখানে শাওরেনের জন্মের পর তার মা লিখেছে, তুমি যখন এই চিঠি পাবে তখন আমি থাকবো না, তোমাকে আমি শুধু একটা কথাই বলবো, তোমার বাবাকে ঘৃণা করো না, সে যে সিদ্ধান্ত নিয়েছে তার জন্য তাকে দোষ দিও না। এরপরে সে বাচ্চাটা মহারাজের উপদেষ্টাকে দিয়ে নিজে গলায় দড়ি দেয়। শাওরেন চিঠিটা নিয়ে তারপর মহারাজকে বলে, ইউয়ান সৈন্যদের নিয়ে আজকের মধ্যেই হয়তো অ্যাটাক করবে, তাই মহারাজ আপনি আগে আমাদেরকে আদেশ করুন তাকে আটকানোর জন্য। মহারাজ ইউয়ানকে বন্দী করার আদেশ দেয়। এরপর মহারাজ বলে, তোমাদের পুরো পরিবার রাজ্যকে বাঁচাতে নিজেদেরকে শেষ করে দিয়েছে, আজ তোমাদের বিয়ের দিনে তোমরা আমার কাছে এসেছো। সত্যি কথা বলতে শাওরেন, আমি তোমার কাছে ঋণী। এরপর শাওরেন বাইরে এসে দাঁড়িয়ে থাকে। লুঝাও এসে তার হাত ধরলে সে বলে, আমাদের সং পরিবার বিশ্বাসঘাতকতা করেনি, আমার বাবা বিশ্বাসঘাতকতা করেনি। এরপরে বাড়িতে এসে তারা ভুলভাল জায়গায় দাগ দিচ্ছিল, যাতে ইউয়ানকে তারা সহজে ধরতে পারে। লুঝাও বলে, সং পরিবার বিশ্বাসঘাতকতা করেনি, বরং তারা হিরো। শাওরেন উঠে দাঁড়িয়ে যায়, সে বলে, এগুলোতে আমার কি আসে যায়, আমি বড় হয়েছি শাও পরিবারে, সবকিছু শিখেছি এখানে, সং পরিবার কি করলো না করলো তাতে আমার কি আসে যায়। লুঝাও এসে তাকে জড়িয়ে ধরে আর বলে, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, তোমার যদি কান্না পায় তুমি কাঁদো, আমি সবসময় আছি তোমার সাথে। শাওরেন তখন কান্না করতে শুরু করে। সে বলে, কেন তারা এমনটা করলো?
কেন তারা সবাই চলে গেল পৃথিবীতে আমাকে একা রেখে? কেন তাদেরকে হিরো সাজতে হলো? কেন তারা নিজেদেরকে মিথ্যা অপবাদে রেখে চলে গেল? লুঝাও তাকে সান্ত্বনা দিচ্ছিল। এরপরেই মূলত তারা প্ল্যান করে ইউয়ানের কাছে এসেছে। বর্তমানে লুঝাও বলে, আরে এবার ওঠো। শাওরেন বলে, আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে জড়িয়ে ধরো। লুঝাও বলে, ভালোই তো নাটক করতে পারো। ইউয়ান তো ভালো, আমি নিজেই তো ভয় পেয়ে গিয়েছিলাম। তখন দেখা যায় আসলে ওই চাকুর নকল। শাওরেন বলে, এবার তুমি আমার আসল খেলা দেখো। সে টান দিয়ে ওই খাঁচা ভেঙে ফেলতে চায়, তবে কিছুই হয় না। তখন লিনসু সেখানে আসলে শাওরেন বলে, তাড়াতাড়ি এটা খোলো। এদিকে ইউয়ান সমুদ্রে নিয়ে রাজপ্রাসাদ ঘেরাও করেছে। একজন ইউনুক মহারাজকে এই কথা বলতে আসে, তবে পেছন থেকে একটা তলোয়ার এসে তাকে মেরে ফেলে। ইউয়ান এসে বলে, ভাইয়া এবার তোমার সিংহাসন থেকে ওঠার সময় হয়ে গেছে। মহারাজ বলে, শেষমেশ তুমি চলেই আসলে। ভাই হিসেবে আমি তোমাকে অনেক ভালো মনে করতাম, কোনোদিন ভাবিনি আমরা দুই ভাই একজন আরেকজনের দিকে তলোয়ার ধরবো। ইউয়ান বলে, এখন এই নাটক না করলে চলে না, তুমি একটা ভণ্ড। মহারাজ বলে, বাবা নিজে আমাকে মহারাজ বানিয়েছে, আজীবন আমি এই রাজ্যের ভালোর জন্য কাজ করেছি, তোমাদের আমি কোন দিক দিয়ে কমে রেখেছি? ইউয়ান বলে, তুমি নিজেকে ভাই বলে পরিচয় দেবে না, তুমি ভাই বলার যোগ্য না। মহারাজ বলে, তোমার কি সত্যি মনে হয় তুমি জিতে গেছো? সে বলে, অবশ্যই। মহারাজ বলে, তাই নাকি? তখনই শাওরেন এসে তাকে বন্দি করে ফেলে। ইউয়ান বলে, আমাকে বন্দি করলে কিছু হবে না, রাজ্যের বিভিন্ন জায়গায় আমি গান পাউডার দিয়ে রেখেছি, আমাকে বন্দি করলে পুরো রাজ্য শেষ হয়ে যাবে। তখন লুঝাও এসে বলে, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, এটা আমি অলরেডি দেখে ফেলেছি, তুমি মহারাজের কাছে স্যারেন্ডার করো। ইউয়ান বলে, দরকার পড়লে আমি মরে যাব, তবুও ওর মতো রাজার কাছে স্যারেন্ডার করব না। লুঝাও তার বুকে আঘাত করতে চায়, তবে আর্মরের কারণে পারে না, এজন্য সে তার পেটে আঘাত করে। এরপর বলে, এটা আমার কাছে তোমার পাওনা ছিল। ইউয়ান বলে, তোমরা কিসের লয়ালিটি দেখাচ্ছ? মহারাজ তুমি কি জানো শাওরেন সংলোয়ের ছেলে? মহারাজ তখন বাকি সকলকে চলে যেতে বলে। এরপর সে বলে, আমি এটা অনেক আগে থেকেই জানি, শাও পরিবার শাওরেনকে দত্তক নিয়েছে আমার আদেশে। তুমি কি ভেবেছো ওই যুদ্ধে চিয়াং রাজ্য আমাদের থেকে 5টি শহর দখল করেছিল, সেই 5টি শহর আমরা আবার ফিরে পেয়েছি। কিভাবে পেয়েছি? এত সহজ। সংলো দিনের পর দিন তাদের থেকে একটু একটু করে তথ্য জোগাড় করেছে। 5টি শহর ফিরে পাওয়ার পর তুমি রাজপ্রাসাদ ছেড়ে পিলান প্যালেসে চলে গেছো। আমি কতবার গেছি তোমার সঙ্গে দেখা করতে, কিন্তু তুমি না করে দিয়েছো, তাই আমি সত্যিটা তোমাকে বলতেই পারিনি। তুমি মনে করছো তুমি মিয়াওয়ের প্রতিশোধ নিচ্ছ? তুমি তো জানোই না যে মিয়াও কিভাবে মারা গেছে। সে তখন একটা চিঠি বের করে বলে, মিয়াও চিয়াং রাজ্যে যাওয়ার পর সংলো এর কাছে সবকিছু জানতে পারে, এবং সংলো যে সব মিলিটারি তথ্য জোগাড় করেছে সেগুলো আমাদের রাজ্য পর্যন্ত বলা খুবই মুশকিল ছিল। মিয়াও সকল তথ্য জানতে গিয়ে তাদের কাছে ধরা পড়ে যায়। সে জানতো শত্রুরা তাকে মেরে তার বডি রাজ্যে পাঠিয়ে দেবে, তাই সে সেই মিলিটারি অ্যাডভাইস খেয়ে ফেলে। ইউয়ান চিঠি দেখে বুঝতে পারে সত্যি এটা মিয়াওয়ের হাতের লেখা। দেখা যায় মহারাজ মিয়াওকে ধরে সেই চিঠিটা দেখছিল। মহারাজ ইউয়ানকে বলে, তুমি মিয়াওকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছিলে, আমি তোমাকে দেখতে দেইনি, কারণ ওর পেট কেটে এই চিঠি বের করা হয়েছে, সাথে সাথেই ওর বডি আমি কফিনে দিয়ে দিয়েছি। তোমাকে বডি দেখাতে হলে মন্ত্রীদের সামনে খুলতে হবে, এত বড় একটা সিক্রেট আমি কিভাবে ফাঁস করতাম? ইউয়ান বলে, তার মানে আমার পুরো জীবন একটা কৌতুক, সত্য না জেনেই আমি প্রতিশোধ নিতে এসেছি। মহারাজ বলে, মিয়াওয়ের জন্য আমি তোমাকে প্রাণে মারছি না, তবে এখন থেকে তুমি পিলান প্যালেসে থাকবে, রাজপ্রাসাদে আসবে না। ইউয়ান বলে, এভাবে আমি বাঁচতে চাই না। সে তলোয়ার দিয়ে নিজেকে নিজে আঘাত করে। এরপর লুঝাওয়ের দিকে তাকিয়ে বলে, তুমি কি একবার আমাকে ভাইয়া বলে ডাকবে? লুঝাও বলে, আমি সে না। ইউয়ান সেখানে মারা যায়। তখন শাওরেন অনেক বেশি অসুস্থ হয়ে যায়। বাড়িতে আসলে ইয়াও দেখে বলে, ওনার শরীর থেকে অনেক রক্ত ঝরে গেছে, ওনার শরীর এখন অনেক দুর্বল আছে, কবে জ্ঞান ফিরবে তা আমি ঠিক বলতে পারছি না। লুঝাও লিংসুকে পরবর্তী সুনপিয়ান সেক্টর মাস্টার ঘোষণা করে দেয়। তারা দুজনে সেখান থেকে চলে গেলে লুঝাও শাওরেনকে ধরে অনেক কান্না করে। এরপর দেখা যায় লুঝাও টেম্পলে প্রার্থনা করছে। একজন প্রিস্ট এসে বলে, আপনি প্রতিদিন নিজের রক্ত দিয়ে প্রার্থনা লেখেন, এতে আপনার শরীর খারাপ হয়ে যাবে, এত চিন্তা করবেন না, সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিন। তখন বাতাসে একটা অ্যামুলেট নিচে পড়ে যায়, যেটা ছিল শাওরেনের লেখা, যেখানে লেখা ছিল, আমি শুধু চাই আমার স্ত্রী লুঝাও সারা জীবন সুস্থ থাকুক, ভালো থাকুক। লুঝাও তখন অনেক কান্না করে। সে বাড়িতে এসে শাওরেনকে বলে, তুমি নিজের অর্ধেক আয়ু দিয়ে আমাকে বাঁচিয়েছো, কিন্তু তুমি কি একবারও ভেবে দেখেছো তুমি না থাকলে আমি কি করব? সে কান্না করতে থাকে। তবে তখন সে দেখতে পায়
শাওরেন উঠে পড়েছে। লুঝাও তখন অনেক খুশি হয়। এরপরে ইয়াও দেখে বলে জ্ঞান ফিরেছে, তবে শরীরে এখনো অনেক আঘাত রয়েছে, তাই নিয়ম মতো চলতে হবে। এরপরে লুঝাও শাওরেনের চুল বেঁধে দিচ্ছিল। শাওরেন বলে চোখের পলকে আমি বুড়ো হয়ে গেলাম। লুঝাও বলে আমার বুড়ো মানুষ পছন্দ। শাওরেন বলে আমি কি চুলগুলো কালার করব? লুঝাও বলে দরকার নেই, তার চেয়ে বরং আমিও আমার চুলগুলো সাদা করে ফেলি। এগুলো নিয়ে তারা হাসাহাসি করছিল। এরপর তারা একজন আরেকজনকে কিস করে। এভাবেই তাদের দিন কাটতে থাকে। একদিন রাতে শাওরেন হাতে করে একটা বেল নিয়ে আসে। লুঝাও বলে আমি কি এখনো বাচ্চা আছি নাকি? শাওরেন বলে তুমি ভুলে গেছো, ছোটবেলায় তোমাকে আর আমাকে বাবা দুটো বেল কিনে দিয়েছিল। আমারটা আমি রাস্তায় হারিয়ে ফেলেছিলাম, পরে বাবা তোমারটা আমাকে দিতে বলেছিল, তুমি আমাকে দেবে না, তাই নিজেই সেটা ভেঙে ফেলেছিলে। এজন্য বাবা তোমাকে শাস্তিও দিয়েছিল। লুঝাও বলে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। শাওরেন বলে একদমই না, আমার আসল জন্ম হিসাব করলে বয়সে আমি তোমার থেকে বড়, তারপরও তুমি তোমার দায়িত্ব সুন্দরভাবে পালন করে গেছো। এবার আমার পালা, স্বামী হিসেবে এখন থেকে আমি তোমাকে সবসময় আগলে রাখবো। এরপরে তারা সেই ঘন্টাটা ঝুলিয়ে দেয়। এখানে সিন কাট হয়ে যায়। পরদিন সকালে এরা চারজন মিলে গেম খেলছিল। গেমে আবারও ইয়াও হেরে যায়। লিনসু তার চেহারায় পানিশমেন্ট হিসেবে কাগজ লাগাতে চাইলে শাওরেন বলে লুঝাও হেরে গেলে আমি লাগাই, কারণ লুঝাও আমার স্ত্রী, কিন্তু ইয়াও হেরে গেলে তুমি কেন নিচ্ছ? ইয়াও তখন লিংসুকে টেনে নিয়ে বলে আপনারা বুঝতে পারছেন না। লিংসু লজ্জায় মাথা ওঠাতেই পারছিল না। এরা সবাই তখন হাসাহাসি করতে থাকে। এরপর নিউ ইয়ার উপলক্ষে তারা সবাই ফায়ার ওয়ার্কস জ্বালায়। এখানে শাওরেন আর লুঝাও তাদের পুরনো স্মৃতিগুলো মনে করছিল। একটু পর লুঝাও বলে ইয়াও বলেছে তোমার শরীর এখন একদম ঠিক আছে। শাওরেন বলে হ্যাঁ, তুমি আমার স্ত্রীর দায়িত্ব ঠিকভাবে পালন করেছো, এবার আমার পালা স্বামীর দায়িত্ব ঠিক করে পালন করার। এটা বলেই সে তাকে কোলে তুলে নেয়। লুঝাও বলে তুমি এভাবে দায়িত্ব পালন করছো? শাওরেন বলে এটাও দায়িত্বের মধ্যেই পড়ে। পরদিন সকালে তারা এরকম খুনসুটি করছিল। হঠাৎ বাইরে থেকে লিংসু শাওরেনকে ডাকতে থাকে। শাওরেন বাইরে গেলে একটা গোপন চিঠি পায়। লুঝাও এসে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন শাওরেন বলে চিয়াং রাজ্যের লোকেরা বাবাকে বন্দি করেছে, তারা বলেছে বাবা একজন গুপ্তচর। লুঝাও আমি আমার বাবাকে বাঁচাতে চাই। লুঝাও বলে অবশ্যই, আমিও তোমার সাথে যাব। এরপরেই তারা রওনা হয়। ইয়াও বলে আবার কবে আমাদের দেখা হবে? লুঝাও বলে বাবাকে বাঁচানোর সাথে সাথেই আমরা এখানে ফিরে আসব। দুজনেই একসাথে বলে ওঠে আমি ওর খেয়াল রাখবো। এরপরে লুঝাও শাওরেনকে তাদের সং মেনশনে নিয়ে যায়। শাওরেন এখানে কল্পনা করতে থাকে তাদের বাড়ির সবাই বেঁচে আছে, সবাই তাকে ছোট মাস্টার বলে ডাকে। সে লুঝাওকে বলে এই বাড়ি তো পুড়িয়ে ফেলা হয়েছিল। লুঝাও বলে আমি এটাকে আবার ঠিক করেছি, বাবাকে ফিরিয়ে আনলে আমরা এখানে চলে আসব। শাওরেন অনেক খুশি হয়। এরপরে তারা সং পরিবারের এনসেটল হলে যায় আর কথা দেয় সং লোককে তারা ফিরিয়ে আনবে এবং তাদের নাম পুরোপুরিভাবে ক্লিয়ার করবে। এরপরে তারা চিয়াং রাজ্যের লোকেদের মতো সেজে সেই রাজ্যের বাইরে দাঁড়িয়েছিল। শাওরেন জিজ্ঞেস করে তুমি রেডি তো? সে বলে একদম। এটা হলো তাদের নতুন মিশন, যার নাম রেস্কিউ সংলো। আর এর মাধ্যমেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। এর পরবর্তীতে কি হয় তা আর আমাদেরকে জানানো হয়নি। তবে যেহেতু এরা দুজন কখনো হারে না, তাই অবশ্যই হয়তো তারা সংলোকে ফিরিয়ে এনেছে। তবে সেটা মেকাররা আর আমাদের জানানোর প্রয়োজন মনে করেনি। যাই হোক, আমার কাছে ড্রামাটা অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। এরপরে কোন ড্রামা দেখতে চাও সেটাও কমেন্টে জানিয়ে দিও। সব ড্রামা তো এক্সপ্লেন করা সম্ভব হয় না, তবে যেটা করা সম্ভব আমি অবশ্যই চেষ্টা করব সেটা এক্সপ্লেন করার। অবশ্যই এই ভিডিওতে লাইক দিও। পুরো ড্রামাটাকে তোমরা 10-এ কত দিতে চাও সেটা বলে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।